হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? মানুষজন কোথায়? মানুষজন কোথায়? দ্রুত চলে আসো দেখি। কেমন আছো তোমরা, বলো কেমন আছো তোমরা? আজকে ক্লাসের মধ্য দিয়ে তোমাদের শর্ট সিলেবাসের জার্নি শুরু হতে যাচ্ছে। প্রথম অধ্যায় যেটা আমরা পড়ছি, বাস্তব সংখ্যা এবং অসমতা, সেটা তোমাদের শর্ট সিলেবাসে নাই। এবং যেহেতু 21 ব্যাচের অ্যাডমিশন টেস্টও শর্ট সিলেবাসে হচ্ছে, 22 ব্যাচের অ্যাডমিশন টেস্টও শর্ট সিলেবাসেই হবে, কাজেই 23 ব্যাচের অ্যাডমিশন টেস্ট এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা তো শর্ট সিলেবাসেই হবেই, এবং অ্যাডমিশন টেস্টও শর্ট সিলেবাসে হবে, এটা মোটামুটি ধরেই নেওয়া যায়। কাজেই শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলো এখন আপাতত না পড়লেও চলবে, বাট সামান্য বেসিকের জন্য একটু দেখে রাখলে ভালো। তো সামান্য বেসিক যেটা দরকার সেটা বাস্তব সংখ্যা অধ্যায় আমরা খুব ভালো মতোই পড়ছি। তো আজকে থেকে মেইনলি আমাদের একাডেমিক পড়াশোনা শুরু হবে। অধ্যায় 3 জটিল সংখ্যা, খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় তো সৃজনশীল প্রশ্ন আসবেই, মাস্ট। এবং বুয়েট ভর্তি পরীক্ষা বা যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন অবশ্যই আসবে। ইনফ্যাক্ট বুয়েট ভর্তি পরীক্ষায় প্রতি বছর এই জটিল সংখ্যা অধ্যায় থেকে একটা রিটেন প্রশ্ন, 10 নম্বরের একটা রিটেন প্রশ্ন একদম ম্যান্ডেটরি থাকে। মানে এটা প্রত্যেক বছর একদম নিয়ম হয়ে গেছে যে জটিল সংখ্যা অধ্যায় থেকে একটা প্রশ্ন বুয়েট ভর্তি পরীক্ষা রিটেনে আসবেই। তো বুঝতেই পারতেছো কত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং আমরা এই চ্যাপ্টারটা খুব সুন্দর মতো পড়বো। এই চ্যাপ্টারটা আমরা এমন ভাবে পড়বো যেন একাডেমিক এবং অ্যাডমিশন কোথাও এই অধ্যায় নিয়ে তোমাকে আর কি করতে না হয়, টেনশন করতে না হয়। একদম সকল টাইপ কভার করে পড়াবো আমরা যথারীতি। অসীম কুমার শাহ স্যারের বই এবং কেতাবউদ্দিন স্যারের বই, এই দুইটা মিক্স করে পড়বো। এই দুইটা বইয়ের সকল টাইপ কভার করে পড়বো, এবং ভর্তি পরীক্ষার জন্য ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকের ম্যাথও আমরা সলভ করব। ঠিক আছে? কোথায় তোমরা, কোথায়? তোমাদের কমেন্ট দেখি, তোমাদের কমেন্ট দেখি, তোমরা কোথায়? হ্যাঁ, ভালো আছি সাদিদ, তুমি কেমন আছো? নমস্কার সুমি। ওয়ালাইকুম আসসালাম তুষার, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আদাব অয়ন। দাদা জটিল সংখ্যাকে প্যাদানি দিয়ে সহজ করে দিন প্লিজ। ভাই জটিল সংখ্যা অনেক বেশি সহজ, জটিল সংখ্যা অনেক বেশি সহজ, এমনিতেই সহজ। আমার কঠিন বানানোর কিছু প্রয়োজন পড়বে না। এই অধ্যায়টা সবচেয়ে বেশি সহজ অধ্যায়গুলোর মধ্যে একটা। নামেই শুধু জটিল, কাজে একদমই সরল, সবকিছু সহজ, সবকিছু একদম সাদামাটা। বুঝতে পারছো? আমি ভালো আছি রিধি, তুমি কেমন আছো? আমি ভালো আছি ফাহিম। ওয়ালাইকুম আসসালাম তানভীর। ঠিক আছে, অনেক মানুষ চলে আসছে। আমরা তাহলে ক্লাসটা শুরু করতে পারি, কি বলো? আমরা আজকে ক্লাসটা শুরু করতে পারি। ওকে ফাইন। কোথায় মানুষজন, কোথায়? দাদা আমাদের ফুল সিলেবাস পড়ান প্লিজ। না, ফুল সিলেবাস পড়ানোর কোনো প্রয়োজন পড়বে না, কারণ তোমাদের 22 ব্যাচের শর্ট সিলেবাস, যেটা তোমাদেরকেও 23 ব্যাচেরও সেম শর্ট সিলেবাস, ওখানে শর্ট সিলেবাস পড়লেই পারফেক্ট। শর্ট সিলেবাসের বাইরে যে অধ্যায়গুলো আছে, ওই অধ্যায়গুলোর খুব বেশি বেসিক কাজে লাগবে না, সামান্য বেসিক জিনিস কাজে লাগবে, যেইগুলো আমরা শর্ট সিলেবাস পড়ার সময় সাথে সাথে ব্যাকআপ হিসেবে আমি ক্লাসে পড়াই দিব। আমি ক্লাসে ওই বেসিক জিনিস দেখাই দিব, কোনো টেনশন নাই। কাজেই 12টা অধ্যায় শর্ট সিলেবাসে আছে 20টা অধ্যায়ের মধ্যে। এই 12টা অধ্যায় খুব ভালো করে পড়ো। ইন্টারমিডিয়েট পরীক্ষায়ও এই 12টা অধ্যায় থেকে প্রশ্ন হবে, অ্যাডমিশন টেস্টেও এই 12টা থেকে প্রশ্ন হবে। কাজেই বাকি 8টাতে সময় নষ্ট না করে সেই সময়টা শর্ট সিলেবাসের 12টা অধ্যায়ের উপর ইনভেস্ট করো। ঠিক আছে? ওকে, নমস্কার চৈতি। ঠিক আছে, আমরা আজকে ক্লাসটা শুরু করি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে ফাইন, চলো আমরা শুরু করি। জটিল সংখ্যা, নাম থেকেই বুঝতে পারতেছি যে এটা নর্মাল সংখ্যা না। জটিল সংখ্যা, এটা কি সংখ্যা না? নর্মাল সংখ্যা না। তো নর্মাল সংখ্যা বলতে আমরা কি বুঝি? প্রথম অধ্যায়ে যে আমরা পড়ে আসছি, দেখো প্রথম অধ্যায়ে যে আমরা পড়ে আসছি, নর্মাল সংখ্যা বলতে আমরা বাস্তব সংখ্যা বুঝি। মানে নর্মাল বলতে তো আর কোনো সংখ্যা হয় না। আমি যদি তোমাকে বলি যে নর্মাল সংখ্যা বলতে তুমি কি বোঝো, আমরা যে গত ক্লাসে পড়ে আসছি যে বাস্তব সংখ্যাগুলোকে আমরা বললাম যে আচ্ছা নর্মাল সংখ্যা, তার মানে জটিল সংখ্যা কি নর্মাল সংখ্যা না? এটা কি অ্যাবনর্মাল সংখ্যা? চলো তো দেখি জটিল সংখ্যা কি নর্মাল সংখ্যা নাকি অ্যাবনর্মাল সংখ্যা। চলো দেখি। ধরো আমি তোমাকে বললাম একটা সমীকরণ, আমি তোমাকে একটা সমীকরণ দিলাম। কিরকম সমীকরণ?
এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। লিখো, সবাই সুন্দর করে নোট করবা। সবাই আজকে থেকে কিন্তু পুরো দমে আমাদের একদম বেসিক শর্ট সিলেবাস শুরু হচ্ছে। এগুলো কিন্তু পরীক্ষা আসবে, বাস্তব সংখ্যা থেকে তো কিছু পরীক্ষা আসবে না, বাট তোমার কলেজের পরীক্ষায় জটিল সংখ্যা অধ্যায় থেকে প্রশ্ন হবে, ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্রশ্ন হবে, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা বলো, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলো, যে কোনো ভর্তি পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে। সুন্দর মতো নোট করে রাখবা। দেখো, আমি যদি তোমাকে বলি যে একটা সমীকরণ এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, ভাইয়া এই সমীকরণটা তোমাকে বললাম সলভ করো, এই সমীকরণটা সমাধান করে এক্স এর মান বের করো। তুমি কি করবা? তুমি লিখবা এক্স স্কোয়ার ইকুয়ালস টু -1, এক্স ইকুয়ালস টু রুট ওভার অফ -1। এখন কি করবা বলো তো? এইখানে আসার পরে তুমি কি করবা আমাকে একটু বলো, যে এই সমীকরণটা তুমি যদি সমাধান করতে চাও, এক্স ইকুয়ালস টু আসবে রুট ওভার অফ -1। কি আসবে? রুট ওভার অফ -1, বর্গমূল করে দিলে -1 কে রুট। তো বলো তো -1 কে রুট করলে কত হয়? এটা কত বলো তো দেখি। রুটের ভিতর যদি -1 থাকে, এটাকে কি বর্গমূল করা যায়? তোমরা কি বলো? আমরা যে বাস্তব সংখ্যা পড়ে আসছি, মানে তোমরা এতদিন যাবত যে সংখ্যা পদ্ধতির সাথে পরিচিত ছিলা, আমরা প্রথম অধ্যায়ে পড়ে আসছি, কি পড়ে আসছি? বাস্তব সংখ্যা। আচ্ছা বলো তো, যে বাস্তব সংখ্যায় এমন কোন সংখ্যা পাওয়া পসিবল এক্স স্কোয়ার ইকুয়ালস টু -1? দেখো, এই যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি ছিল? দ্বিতীয় লাইনে দেখো, এক্স স্কোয়ার ইকুয়ালস টু -1। আচ্ছা আমাকে বলো তো, বাস্তব সংখ্যায় কি এমন কোন সংখ্যা আছে যে এই সংখ্যাটাকে স্কোয়ার করলে নেগেটিভ হয়? বলো তো, বাস্তব সংখ্যা যে আমরা পড়লাম, বাস্তব সংখ্যায় কি এমন কোন সংখ্যা আছে যে এই সংখ্যাকে বর্গ করলে নেগেটিভ হয়? অথবা রুট ওভারের মধ্যে, একই তো কথা, বর্গ করলে নেগেটিভ হয়, অথবা রুট ওভারের মধ্যে যদি নেগেটিভ থাকে, এইটার মান কি বাস্তব সংখ্যায় বের করা পসিবল? আমাকে এটা বলো, শুনি তোমাদের কথা, শুনি তোমাদের কথা শুনি। আমরা যে এতদিন, বা তোমরা যে এতদিন বাস্তব সংখ্যা পড়ে আসছো, বাস্তব সংখ্যা পড়ে আসছো না, তো বাস্তব সংখ্যা অনুসারে তোমরা কিন্তু কি করতা? লিখে দিতা যা অবাস্তব। লিখে দিতা, কি লিখতা? তুমি এখানে লিখতা যা অবাস্তব। অবাস্তব মানে কি? এটা বাস্তব সংখ্যার মধ্যে পড়ে না। আমরা এখান থেকে কোনো আগে অ্যান্সার কিন্তু বের করতাম না। ধরো 9, 10-এ থাকতে তোমাকে যদি আমি এই প্রশ্নটা দিতাম, তুমি এইখানে গিয়ে লিখে দিতা এটা একটা অবাস্তব সংখ্যা, বা এটা বাস্তব নয়, অর্থাৎ এটার মান নির্ণয় করা সম্ভব নয়। বুঝতে পারতেছো? তোমরা এতদিন যাবত এগুলা বাস্তব সংখ্যা পর্যন্ত যা পড়ছো, সেটা দিয়ে তুমি এটা অ্যান্সার করে আসতা। বাট এখন আমরা জটিল সংখ্যায় যাব, যে আসলে এটা তো অবাস্তব, তো অবাস্তব সংখ্যা কি হইতে পারে না? খেয়াল করে দেখো, রুটের মধ্যে নেগেটিভ কিছু থাকলে, আমি ধরলাম নেগেটিভ -1, রুটের মধ্যে -1, এটা বাস্তব সংখ্যার মধ্যে পড়ে না। তো বাস্তব সংখ্যার মধ্যে পড়ে না, আমি বলতে পারি এটা অবাস্তব সংখ্যা। তো অবাস্তব সংখ্যা বলতে কি কিছু হইতে পারে না? অবশ্যই হইতে পারে, এবং অবাস্তব সংখ্যাও এক্সিস্ট করে। অবাস্তব সংখ্যাও এক্সিস্ট করে, এটা 9, 10 পর্যন্ত তোমরা শিখো নাই, বা আমরাও শিখি নাই, এই জন্য আমরা জানতাম না। এখন এখান থেকে নতুন খেলাধুলা বা নতুন জগৎ শুরু হবে, সংখ্যা পদ্ধতির নতুন আরেকটা জগৎ এখান থেকে শুরু হবে, যে অবাস্তব সংখ্যাও এক্সিস্ট করে। এটাকে বলে ইমাজিনারি নাম্বার। এটাকে কি বলে? ইমাজিনারি বা কাল্পনিক বা অবাস্তব। ইমাজিনারি, দেখো ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার, অর্থাৎ এটা বাস্তবে নাই। রুটের ভিতর -1, বাস্তবে এই সংখ্যাটার অস্তিত্ব নাই, কিন্তু কল্পনাতে আছে। অবাস্তব মানে বাস্তবে নাই, মানে কল্পনায়। তো তুমি ধরে নাও কল্পনাতে এই সংখ্যাটা এক্সিস্ট করে। তো এই যে ইমাজিনারি নাম্বার, এই আই চিহ্ন দিয়ে, ছোট হাতের আই দিয়ে এটাকে প্রকাশ করা হয়। কিভাবে প্রকাশ করা হয়? আই ইকুয়ালস টু, ছোট হাতের আই ইকুয়ালস টু রুট ওভার অফ -1। এই যে এই সংখ্যাটার মাধ্যমে জটিল সংখ্যা বা অবাস্তব সংখ্যার যাত্রা শুরু। জটিল সংখ্যা আর অবাস্তব সংখ্যা দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, একটু পরেই দেখবো। আপাতত তুমি অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার এইটা চিন্তা করো। এই যে রুটের মধ্যে -1, এটাকে আমরা ধরে নিব ছোট হাতের আই। ছোট হাতের আই মানে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। ইমাজিনারি নাম্বার, এটাকে বাংলাতে বলে কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা। কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যা। এই আয়ের মাধ্যমে জটিল সংখ্যার যাত্রা শুরু। বাস্তব সংখ্যা অধ্যায়ে আমরা যেখানে এসে থেমে গেছিলাম, সেখান থেকে জটিল সংখ্যার পদযাত্রা শুরু হইতেছে এই
আই এর মাধ্যমে। দেখো কত সুন্দর একটা জিনিস, কত সুন্দর একটা জিনিস। দেখো এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, ভাইয়া বাস্তব সংখ্যার তো প্রয়োগ আমরা দেখে আসছি, কিন্তু এই জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা এগুলোর প্রয়োগ কোথায়, এগুলোর ব্যবহার কোথায়? যে আসলেই কি রুট ওভারের ভিতর নেগেটিভ কিছু হইতে পারে, বা ভাইয়া কোনো কিছুর বর্গ, কোনো একটা সংখ্যার বর্গ আসলে কি নেগেটিভ হইতে পারে? হ্যাঁ, জটিল সংখ্যার বর্গ নেগেটিভও হইতে পারে, কিন্তু বাস্তব জীবনে তোমরা খুব বেশি এগুলার ব্যবহার দেখো না, এই জন্য তোমরা এগুলোর সাথে ইউজড টু না। কিন্তু দেখো জটিল সংখ্যার ব্যবহার, আগে আমরা এটা দেখি জটিল সংখ্যার ব্যবহার। যে ভাইয়া রুট ওভারের মধ্যে নেগেটিভ এরকম কোন সংখ্যা তো আমরা আমাদের রিয়েল লাইফে ব্যবহার করি না। জটিল সংখ্যার ব্যবহার রিয়েল লাইফে বলতে আমরা আমাদের দৈনন্দিন জীবনে, জটিল সংখ্যা ব্যবহার করি না। তাহলে জটিল সংখ্যা কোথায় ব্যবহার করা হয়? জটিল সংখ্যা ব্যবহার করা হয় এসি সার্কিটে। তোমরা যদি ইঞ্জিনিয়ারিং পড়ো, যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, তোমরা অবশ্যই এটার সাথে পরিচিত হবা, বিশেষ করে ট্রিপলি। শোনো, তোমরা যারা বুয়েটে বা অন্যান্য যে কোনো ইঞ্জিনিয়ারিং এ ট্রিপলি পড়তে চাও, ট্রিপলি যে পড়তে হবে তা না, অন্যান্য ডিপার্টমেন্টে মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, আমি যে মেকানিক্যাল থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি, মেকানিক্যালেও ট্রিপলি এর কোর্স আছে। সিএসসি তে পড়লেও তুমি ট্রিপলি এর কোর্স করবা। তবে মোস্ট ইম্পর্টেন্টলি তুমি যদি ট্রিপলিতে পড়ো, ওখানে একটা কোর্স পাবা, সেই কোর্সের নাম হবে এসি কারেন্ট বা এসি সার্কিট। মানে আমরা যে কারেন্ট ইউজ করি, এই কারেন্টগুলো কিন্তু এসি কারেন্ট। কি কারেন্ট? এসি কারেন্ট। তো তুমি ওখানে এসি সার্কিট পাবা। এসি সার্কিট ধরো এই এসি সার্কিটে বা অল্টারনেটিভ কারেন্ট, আচ্ছা সার্কিট লিখে রাখি, এসি সার্কিট বাংলায় লিখি। এসি সার্কিটে জটিল সংখ্যা ব্যবহার করা হয়। তো তোমরা এখনো এই জিনিসের সাথে পরিচিত না, তোমরা এখনো এসি সার্কিটের সাথে ওইভাবে পরিচিত না। আর আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে বা 9-10 সিলেবাসে যে চলতরিত অধ্যায় আছে, ওইখানে আসলে জটিল সংখ্যা পর্যন্ত নাই, ওখানে জটিল সংখ্যার ইউজেস নাই, ব্যবহার নাই। ওগুলো তুমি ইঞ্জিনিয়ারিং যদি পড়ো দেখবা, এসি সার্কিটে তুমি যখন ভোল্টেজ, কারেন্ট, তারপরে আছে রেজিস্ট্যান্স, রোধ, ক্যাপাসিটেন্স, ভোল্টেজ, কারেন্ট, ভি মানে ভোল্টেজ, আই মানে কারেন্ট, আর মানে রেজিস্ট্যান্স বা রোধ, সি মানে ক্যাপাসিটর, এইগুলা প্রকাশ করার জন্য বা মান নির্ণয়ের জন্য এই যে এসি কারেন্টে এই জিনিসগুলোর মান বের করার সময় জটিল সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে হয়, বাস্তব সংখ্যার মাধ্যমে সবসময় প্রকাশ করা যায় না। এসি সার্কিটে তুমি যখন সার্কিট সলভ করবা, ভোল্টেজের মান বের করা, কারেন্টের মান বের করা, রেজিস্ট্যান্স, দেখো এসি সার্কিট ছাড়া কিন্তু এই বর্তমান পৃথিবী অচল। তুমি যদি বর্তমান পৃথিবী থেকে এসি সার্কিট বাদ দিয়ে দাও, দেখবা কিচ্ছু নাই, কারেন্ট নাই, কম্পিউটার নাই, কিছুই নাই, সেমিকন্ডাক্টর নাই, ট্রানজিস্টর নাই, সব কিন্তু নাই হয়ে যাবে। কাজেই এই এসি সার্কিট ছাড়া বর্তমান পৃথিবী, আধুনিক পৃথিবী কল্পনাই করা যায় না। এবং এই এসি সার্কিটে ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স এইগুলাকে প্রকাশ করার জন্য জটিল সংখ্যার ব্যবহার করতে হয়। যদি কেউ ইঞ্জিনিয়ারিং পড়ো, ইলেকট্রিক্যালে পড়ো, তখন এগুলোর সাথে পরিচিত হইতে পারবা। বাট এখনই প্যানিক করার দরকার নাই, এখনই আবার কেউ এগুলা শিখতে চলে যায় না, তাইলে আবার ভয় পেয়ে যাবা। এখন ওইগুলা শেখার দরকার নেই, এখন খালি জেনে রাখো যে জটিল সংখ্যারও হিউজ ব্যবহার আছে এবং আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছু ডিপেন্ড করতেছে এই জটিল সংখ্যার উপর। তুমি সামনে দেখতেছো না, তুমি তো আর কারেন্টের মধ্যে দেখতেছো না কোথায় জটিল সংখ্যাটা কাজে লাগতেছে। বাট স্বাভাবিক সংখ্যা যেগুলো বাস্তব সংখ্যা, সেগুলো তুমি দৈনন্দিন জীবনে দেখতে পারতেছো যে আমরা গণনাকারী সংখ্যা হিসেবে ব্যবহার করতেছি, যোগ বিয়োগ করতেছি। বাট জটিল সংখ্যা তুমি ওইভাবে দেখো না। কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, জটিল সংখ্যাও আমাদেরকে শিখতে হবে। এখন জটিল সংখ্যার প্রকাশ, জটিল সংখ্যাকে কিভাবে প্রকাশ করা হয়? জটিল সংখ্যার প্রকাশ, দেখো জটিল সংখ্যাকে কিভাবে প্রকাশ করা হয়? জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় x প্লাস iy এই পদ্ধতিতে, অথবা x প্লাস iy অথবা a প্লাস ib, দুইভাবেই প্রকাশ করা যায়। কোন বইয়ে x প্লাস iy লিখে, কোন বইয়ে a প্লাস ib লিখে। আচ্ছা ভাইয়া, i মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার বা রুট ওভার অফ -1, ভালো কথা, i ইকুয়ালস টু রুট ওভার অফ -1, বুঝলাম। xy বা ab এরা কি জিনিস? কোন বইয়ে xy দিয়ে প্রকাশ করে, কোন বইয়ে ab দিয়ে, তোমার যেটা খুশি। এখন পরিচয়টা দেখো, এখানে জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় ছোট হাতের z দিয়ে। জটিল সংখ্যাকে
ছোট হাতের z দিয়ে প্রকাশ করা হয়। তো এই যে দেখো আমি ধরলাম জটিল সংখ্যা z ইকুয়ালস টু x প্লাস iy, আমি x প্লাস iy এই পদ্ধতিতে প্রকাশ করলাম, যেখানে x এবং y উভয়ই বাস্তব সংখ্যা, x এবং y উভয়ই বাস্তব সংখ্যা। খেয়াল করে দেখো x y উভয়ই কি সংখ্যা? বাস্তব সংখ্যা। আর i হচ্ছে কাল্পনিক সংখ্যা। ভালো করে দেখো, খুবই সহজ জিনিস এইগুলা। i হচ্ছে √(-1) যেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা, রাইট? তাহলে একটা জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় এইভাবে, x প্লাস iy। z জটিল সংখ্যাকে ছোট হাতের z দিয়ে প্রকাশ করা হয়, z ইকুয়ালস টু x প্লাস iy, যেখানে x এবং y উভয়ই বাস্তব সংখ্যা। অথবা তুমি a প্লাস ib ওইভাবেও লিখতে পারতা, যেখানে a এবং b উভয়ই বাস্তব সংখ্যা। তাহলে ঘটনাটা কি ভাইয়া, একটু উদাহরণ দিয়ে দেখান। চলো দেখি। ধরলাম z একটা জটিল সংখ্যা, z একটা জটিল সংখ্যা। কিরকম হইতে পারে? ধরো 2 প্লাস 3i, এই যে দেখো 2 প্লাস 3i বা i3, মানে 2 প্লাস i3 বা 3i, মানে সংখ্যাটাকে আমরা আগে লিখি, আইটাকে পরে লিখি, তাহলে সুন্দর দেখা যায়। এখানে দেখো 2 এবং 3, 2 এবং 3, দেখো x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে 3, তাই না? এবং x এবং y দেখো 2 এবং 3 উভয়ই কি সংখ্যা? বাস্তব সংখ্যা না? এখানে 2 এবং 3 উভয়ই তো বাস্তব সংখ্যা। এবং i কি সংখ্যা? কাল্পনিক সংখ্যা। এই যে i হচ্ছে কাল্পনিক সংখ্যা। কাজেই এই ফরম্যাটটা হচ্ছে একটা জটিল সংখ্যার ফরম্যাট। তুমি যখনই এই ধরনের কোনো সংখ্যা দেখবা, তুমি যখনই এই ফরম্যাটের কোনো সংখ্যা দেখবা, অর্থাৎ কোনো সংখ্যায় তুমি যদি i দেখো, ছোট হাতের i, তাইলেই তুমি বুঝে যাবে ওটা জটিল সংখ্যা। এটা চেনা খুব কঠিন কিছু না। কোনো একটা সংখ্যায় তুমি যদি ছোট হাতের i দেখো, তখনই বুঝে যাবে ওটা জটিল সংখ্যা, কাজ শেষ। আর জটিল সংখ্যার একদম স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে এটা, x প্লাস iy, যেখানে x এবং y, এই দেখো x এর মান 2, y এর মান 3, এই উভয়ই বাস্তব সংখ্যা, আর i হচ্ছে কাল্পনিক সংখ্যা। এটা আমরা সবাই জানি, ঠিক আছে? এটুকু আমরা কিন্তু সবাই জানি, ভালো কথা। একটু ক্লিয়ার হয়েছে? একটু ক্লিয়ার হয়েছে। আচ্ছা দাদা, a এবং b দুইটাই যদি শূন্য হয় তাহলে কি হবে? দেখো দুইটাই যদি শূন্য হয় তাহলে তো কিছুই থাকবে না, শূন্য হয়ে যাবে। আমরা দেখাইতেছি, একটু পরেই দেখাইতেছি, দেখো একটু ওয়েট করো, আমি সবই বলবো। দুইটাই যদি 0 হয় বা যে কোনো একটা যদি 0 হয়, সবকিছু মিলে আমি বলবো কি হবে। তোমাদের একটু কমেন্ট দেখি। ক্রিস্টাল ক্লিয়ার ভাইয়া, আরে ভেরি গুড স্যার। সেকেন্ড সাইকেল কবে থেকে শুরু হবে? ফার্স্ট পেপারের সেকেন্ড সাইকেল মে মাসের 20 তারিখের পর শুরু হবে, কারণ মে মাসের 20 তারিখের মধ্যে ফার্স্ট সাইকেল শেষ হবে। প্রথম সাইকেল শেষ হলে মানে মে মাসের 20 তারিখের পরে, ধরে রাখো মে মাসের 25 বা মে মাসের 30-এর মধ্যে। ওকে ফাইন, ঠিক আছে। এখন দেখো আমি সবই বলবো ভাইয়া, কোনটা কি হইলে কি হবে আমি দেখাবো, তোমরা টেনশন করো না। দেখো z ইকুয়ালস টু x প্লাস iy, z ইকুয়ালস টু x প্লাস iy, এটা হচ্ছে একটা জটিল সংখ্যার ফরম্যাট, স্ট্যান্ডার্ড ফরম্যাট, তাই না? এটা হচ্ছে জটিল সংখ্যার স্ট্যান্ডার্ড ফরম্যাট। এখন ধরো আমি একটা উদাহরণ দিলাম যে z ইকুয়ালস টু 2 প্লাস 3i, 2 প্লাস 3i। এখন এই সংখ্যাটাতে দেখো, এই যে এই সংখ্যাটাতে z ইকুয়ালস টু x প্লাস iy, z ইকুয়ালস টু x প্লাস iy, এই সংখ্যাটাতে x এবং y উভয়ই তো বাস্তব সংখ্যা। x এবং y এই দুইটাই কিন্তু বাস্তব সংখ্যা। তবে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এই z বা এই জটিল সংখ্যার বাস্তব অংশ কোনটা, এই জটিল সংখ্যাটার বাস্তব অংশ কতটুক এবং কাল্পনিক অংশ কতটুক, মনে রাখবা প্রত্যেকটা জটিল সংখ্যার দুইটা অংশ থাকে, একটা বাস্তব অংশ, একটা কাল্পনিক অংশ। প্রত্যেকটা জটিল সংখ্যার কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে, একটা বাস্তব অংশ, একটা কাল্পনিক অংশ। ভাই অংশ দুইটা কোথায় কোথায় আছে দেখো, এই যে x প্লাস iy, এই যে x, দেখো x এইটা টোটালি বাস্তব, এর সাথে কিন্তু কোনো i নাই। দেখো x প্লাস iy, এখানে x এটা কিন্তু পুরাটাই বাস্তব সংখ্যা, এর সাথে কিন্তু কোনো কাল্পনিক কিছু গুণ আকারে নাই। তাহলে এই x যেটা ফ্রি আছে এইটা হচ্ছে বাস্তব অংশ। এই দেখো যেমন এই জটিল সংখ্যার বাস্তব অংশ কত? বাস্তব অংশ হচ্ছে 2। দেখো এই জটিল সংখ্যার বাস্তব অংশ হচ্ছে 2, যেই বাস্তব সংখ্যাটার সাথে এখানে 2ও বাস্তব সংখ্যা, 3ও বাস্তব সংখ্যা, তবে 2 এর সাথে i গুণ আকারে নাই, যেটার সাথে i থাকে না সেটা বাস্তব অংশ। আর যেই বাস্তব অংশের সাথে এই দেখো y ও কিন্তু বাস্তব,
এক্সও বাস্তব সংখ্যা, ওয়াইও বাস্তব সংখ্যা, তবে যে বাস্তব সংখ্যাটার সাথে আই যুক্ত থাকে, বা আমি এইভাবে বলতে পারি যে কাল্পনিক অংশের সাথে যেই বাস্তব সংখ্যাটা থাকে সেটাই হচ্ছে কাল্পনিক অংশ, সেটাই হচ্ছে কাল্পনিক অংশ। অনেকে মনে করে যে আই ওয়াই এই পুরাটাই মনে হয় কাল্পনিক অংশ, না, অনেকে এটা ভাবে যে এক্স হচ্ছে বাস্তব অংশ আর আই ওয়াই এটা হচ্ছে কাল্পনিক অংশ। ঘটনা কিন্তু তা নয়, কাল্পনিক অংশে কিন্তু আই আসবে না। দেখো, কাল্পনিক অংশ হচ্ছে শুধু আই। কাল্পনিক অংশ মানে কি? কাল্পনিক অংশ মানে হচ্ছে আই এর সহগ, আই এর সাথে যেটা থাকবে, মানে আই হচ্ছে কাল্পনিক সংখ্যা, হ্যাঁ, কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যার সাথে যেই সংখ্যাটা থাকবে বাস্তব সংখ্যাটা সেটা হচ্ছে কাল্পনিক অংশ। যেমন আমি যদি এই প্রশ্নটাতে বলি, এই জটিল সংখ্যাটা থেকে তোমাকে জিজ্ঞেস করি যে এই জটিল সংখ্যাটার কাল্পনিক অংশ কত, কেউ যদি বলে 3i, তাহলে কিন্তু তারটা ভুল হবে। কাল্পনিক অংশ হচ্ছে শুধু 3। কাল্পনিক অংশ কত? শুধু 3। ভালো করে বুঝছো, আই এর সহগ যেটা সেটাই হচ্ছে কাল্পনিক অংশ। একটু পরে জিনিসটা আরো ক্লিয়ার হবে, কিছুক্ষণ পরে জিনিসটা আরো ক্লিয়ার হবে, কিছুক্ষণ পরে জিনিসটা আরো ক্লিয়ার হবে। একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো, কিছুক্ষণ পরে জিনিসটা আরো ক্লিয়ার হবে। আপাতত খালি এই জিনিসটা জেনে রাখো, যেটা একদমই বাস্তব অংশ, এটার সাথে কোনো কাল্পনিক অংশ নাই, সেটা বাস্তব অংশ, জটিল সংখ্যার বাস্তব অংশ। আর আই এর সাথে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে কাল্পনিক অংশ। খেয়াল করে দেখো, এখানে এক্স এবং ওয়াই উভয়ই কিন্তু বাস্তব সংখ্যা, উভয়ই বাস্তব সংখ্যা, রাইট? দেখো 2 এবং 3 উভয়ই বাস্তব সংখ্যা, তবে পুরাটা মিলে হচ্ছে একটা জটিল সংখ্যা, পুরাটা মিলে একটা জটিল সংখ্যা, এবং এই জটিল সংখ্যার 2 হচ্ছে বাস্তব অংশ এবং আই এর সহগ 3 এটা হচ্ছে কাল্পনিক অংশ। ক্লিয়ার? বলো বোঝা গেছে কিনা, বলো বোঝা গেছে কিনা? -3i থাকলে কি হবে সবই দেখাবো, একটু ওয়েট করো না, আগে আগে দৌড়াইও না, একটু ওয়েট করো। যারা আগে পড়ে ফেলছো, অনেকেই আছে হয়তো যে এই অধ্যায়টা আগেই পড়ে ফেলছে, তোমরা হয়তো একটু বেশি অ্যাডভান্স লেভেলে প্রশ্ন করতেছো, কোনো সমস্যা নেই, আমি আগে দেখাইতে দাও, আমি সবকিছু সিরিয়াল অনুসারে নিয়ে যাব, কোনো সমস্যা নেই, সবকিছু সিরিয়াল অনুসারে যাব, প্যারা নেয়ার কিচ্ছু নাই। এখন খেয়াল করে দেখো, এই যে z = x + iy, x + iy, এই জটিল সংখ্যাটাতে, এই জটিল সংখ্যাটাতে যদি x এর মান 0 হয়, মানে বাস্তব অংশের মান যদি 0 হয়, দেখো z = x + iy, এটা তো একটা জটিল সংখ্যা। তো যদি কোনো একটা জটিল সংখ্যার বাস্তব অংশ, বাস্তব অংশ মানে হচ্ছে x, বাস্তব অংশ যদি 0 হয়, তাহলে জটিল সংখ্যাটাতে কি থাকবে? z = iy। দেখো, এই জটিল সংখ্যাটাতে তখন কোনো বাস্তব অংশ থাকবে না, বাস্তব অংশ থাকবে না, শুধু কাল্পনিক অংশ থাকবে। দেখো, এই জটিল সংখ্যাটাতে কোনো বাস্তব অংশ নাই, কারণ বাস্তব অংশ 0 হয়ে গেছে, শুধু জটিল অংশটা আছে। তো এই ধরনের সংখ্যাটাকে বলে পিওরলি ইমাজিনারি নাম্বার, পিওরলি ইমাজিনারি নাম্বার, পিওরলি ইমাজিনারি মানে সম্পূর্ণ কাল্পনিক, এর কোনো বাস্তব অংশই নাই। পিওরলি ইমাজিনারি নাম্বার মানে এর কোনো বাস্তব অংশই নাই, মানে পুরাটাই অবাস্তব, পুরাটাই অবাস্তব। খেয়াল করে দেখো, টোটালটাই অবাস্তব, কোনো বাস্তব অংশই নাই। আর যদি কোনো একটা জটিল সংখ্যার কাল্পনিক অংশের মান 0 হয়, x হচ্ছে জটিল সংখ্যাটার বাস্তব অংশ, y হচ্ছে এই জটিল সংখ্যাটার কাল্পনিক অংশ। তো কোনো একটা জটিল সংখ্যার যদি কাল্পনিক অংশটা 0 হয়, তাহলে জটিল সংখ্যাটা কি দাঁড়াবে? জটিল সংখ্যাটা দাঁড়াবে শুধু x, শুধু x, যেটা ইকুয়ালস টু শুধু x। এখন ভাইয়া y এর মান যদি 0 হয়ে যায়, আই ওয়াই তো 0 বাদ, থাকবে শুধু x। তো শুধু x তো একটা বাস্তব সংখ্যা, শুধু x তো বাস্তব সংখ্যা, তাহলে তখন এই জটিল সংখ্যাটা কি হয়ে যাবে? জটিল সংখ্যাটাই তখন বাস্তব সংখ্যা হয়ে যাবে। দেখো, তখন জটিল সংখ্যায় বাস্তব সংখ্যা হয়ে যাবে। এই সর্বনাশ, এটা আবার কেমন ঘটনা? দেখো, জটিল সংখ্যা বাস্তব সংখ্যা সমান হয়ে গেছে, এটা আবার কেমনে সম্ভব? ভাই আপনি একটু আগে বলছিলেন যেগুলা বাস্তব সংখ্যার মধ্যে পড়ে না ওগুলাই জটিল সংখ্যা, ওগুলা আসলে জটিল সংখ্যা না, ওগুলা কাল্পনিক সংখ্যা। দেখো, যেগুলা বাস্তব সংখ্যার মধ্যে পড়ে না ওগুলা কাল্পনিক সংখ্যা, এই যে যেগুলা বাস্তব সংখ্যার মধ্যে পড়ে না পিওরলি ইমাজিনারি নাম্বার। এখন দেখো, জটিল সংখ্যা আর বাস্তব সংখ্যাও সেম হইতে পারে, একটু ভালো করে চিন্তা করে দেখো, যদি কোনো একটা জটিল সংখ্যার কাল্পনিক অংশ না থাকে, কোনো একটা জটিল সংখ্যা যদি কাল্পনিক অংশ মানে y 0 হয়,
তাহলে সেটা একদম পিওরলি বাস্তব সংখ্যা, মানে বাস্তব সংখ্যা, তার পিওরলি বলতে কিছু হয় না, মানে এমনিতেই পিওর বাস্তব সংখ্যা হয়ে গেছে। তাহলে এখন ঘটনাটা কি হইলো? ঘটনাটা তুমি যদি দেখো, আসলে একটা সুন্দর জিনিস এখান থেকে বের হবে, এখান থেকে খুবই সুন্দর একটা জিনিস বের হবে। কি জিনিস? জটিল সংখ্যার প্রকারভেদ। যদি এখন আমরা দেখি জটিল সংখ্যার প্রকারভেদ, খুব সুন্দর জিনিস বেরোবে এখান থেকে। কি বেরোবে ভাইয়া? কেঁচো খুঁড়তে সাপ বেরোবে। কেঁচো খুঁড়তে সাপ বেরোবে মানে কি? ছোট জিনিস খুঁজতে গিয়ে বিশাল জিনিস বেরোবে। কি জিনিস? এই যে আমরা বাস্তব সংখ্যা পড়ে আসছি না, প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যা পড়ে আসছি, এখন এখানে দেখা যাচ্ছে কি জানো? এই যে দেখো, এখানে দেখা যাচ্ছে সকল বাস্তব সংখ্যায় আসলে জটিল সংখ্যার একটা পার্ট। ভালো করে বুঝো, সকল বাস্তব সংখ্যায় আসলে জটিল সংখ্যারই একটা অংশ। এটা আবার কেমন কথা? এই দেখো, জটিল সংখ্যার শ্রেণী বিভাগ তুমি যদি দেখো, জটিল সংখ্যার শ্রেণী বিভাগ, জটিল সংখ্যা হচ্ছে দুই প্রকার, বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। অবাস্তব সংখ্যা, ভাইয়া এটা আবার কেমন কথা? এই যে মাত্র দেখে আসলাম, কেমন কথা? মানে এই দেখো, বাস্তব সংখ্যা হইতে পারে, জটিল সংখ্যা বাস্তব সংখ্যাও থাকতে পারে, অবাস্তব সংখ্যাও থাকতে পারে, বাস্তব সংখ্যাও থাকতে পারে, অবাস্তব সংখ্যাও থাকতে পারে। ভাইয়া এটা কি বলতেছেন? তার মানে সকল বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা সব কিছু মিলে হইলো জটিল সংখ্যা। মানে জটিল সংখ্যা ইজ দ্য এভরিথিং। জটিল সংখ্যা, সংখ্যা রিলেটেড যত কিছু আছে সব কিছুই জটিল সংখ্যার অংশ। বুঝতে পারতেছো কাহিনী কি? সে হচ্ছে মনে করো কি বলবো, একদম একদম কি বলা যায় বলতো, সেই রাজা, সেই এই কি বলে সংখ্যা পদ্ধতির বা সংখ্যা ব্রহ্মাণ্ডের সেই রাজা। এই দেখো, এতদিন আমরা পড়ে আসছি প্রজা, এতদিন প্রজা নিয়ে পড়ে আসছি। সংখ্যা পদ্ধতির সম্রাট কি? বাবর, মোগল সম্রাট বাবর। সে হচ্ছে মোগল সম্রাট বাবর, মনে করো যে একদম জটিল সংখ্যা, তার মধ্যেই সবকিছু বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা। তো অবাস্তব সংখ্যা আবার দুই প্রকার হইতে পারে, অবাস্তব সংখ্যা আবার দুই রকম হইতে পারে। একটা হইতে পারে পিওরলি ইমাজিনারি, এই যে একটু আগে দেখে আসলাম। অবাস্তব সংখ্যা আবার দুই রকম হইতে পারে, একটা হইতে পারে পিওরলি ইমাজিনারি, ইমাজিনারি, একদম পিওরলি ইমাজিনারি, যেটার বাস্তব অংশ থাকে না। যেমন এই যে পিওরলি ইমাজিনারি বাস্তব সংখ্যা, তো বাস্তব সংখ্যার উদাহরণ তো দেওয়ার দরকার নাই, একদম ভালো মতোই গত অধ্যায়ে পড়ে আসছি। যারা 9-10-এ পড়ছো বাস্তব সংখ্যা তো চিনো, বাস্তব সংখ্যার উদাহরণ কি দিব? দেখো পিওরলি ইমাজিনারি, পিওরলি ইমাজিনারি মানে কি? এর কোনো বাস্তব অংশ থাকবে না। মনে করো 2i -3i 7i যাই হোক না কেন, এটার কোনো বাস্তব অংশ থাকবে না। এই যে এরকম দেখো, এই যে দেখো iy, iy হইতে পারে 3i 4i -7i -10 প্লাস মাইনাস যে কোনো কিছু হোক না কেন, প্লাসও বাস্তব সংখ্যা, মাইনাসও বাস্তব সংখ্যা। এখানে ওয়াই এর পরিচয় কি? ওয়াই মানে যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে, -5i দশমিকও হইতে পারে, কোনো অসুবিধা কি? ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা, প্লাস মাইনাস যে কোনো কিছু হইতে পারে। এই দেখো, এবং কি হবে না, তার কোনো বাস্তব অংশ থাকবে না। দেখো, তার শুধু কাল্পনিক অংশ আছে, কোনো বাস্তব অংশ নাই। আর এটা কি হইতে পারে? নট পিওরলি ইমাজিনারি, নট পিওরলি ইমাজিনারি মানে এটার বাস্তব অংশও থাকবে, কাল্পনিক অংশও থাকবে। নট পিওরলি ইমাজিনারি, এটা বাস্তব অংশ থাকবে। ধরো 2 + 3i, লাল কলম দিয়ে লিখি, ধরো 2 + 3i অথবা 5 - 7i অথবা ধরো -7 - 2i, যে কোনো কিছু হইতে পারে। এখানে তো সবসময় প্লাসে হইতে হবে, কে বলছে তোমাকে? বাস্তব সংখ্যা হইলেই হচ্ছে। আমি উদাহরণ দেখাচ্ছি, সবসময় যে প্লাসে হইতে হবে তা না। z = x + iy, x + iy, x এবং y এর পরিচয় কি? x এবং y এর পরিচয় হচ্ছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। নেগেটিভ সংখ্যাগুলো কি বাস্তব সংখ্যা নয়? পজিটিভ নেগেটিভ সকল সংখ্যাই তো বাস্তব সংখ্যা। কাজে এই যে 2 + 3i হইতে পারে একটা নট পিওরলি ইমাজিনারি। নট পিওরলি ইমাজিনারি মানে এটার বাস্তব অংশ থাকবে, কাল্পনিক অংশ থাকবে। নট পিওরলি ইমাজিনারি এটা মানে হচ্ছে কি? মানে হচ্ছে বাস্তব অংশও থাকবে, কাল্পনিক অংশও থাকবে। দেখো, এটার বাস্তব অংশ 2, কাল্পনিক অংশ 3, এটা বাস্তব অংশ 5, কাল্পনিক অংশ -7, এটা বাস্তব অংশ -9, এটা বাস্তব অংশ -2i মানে -2 আই না তো, -2। দেখো, আমি যদি তোমাকে বলি যে -9 - 2i, এটার বাস্তব অংশ দেখো, এটাকে তুমি এভাবে তুলনা করো, x + iy,
এটার সাথে তুলনা করো। বাস্তব অংশ কত? বাস্তব অংশ হচ্ছে -9। আমি যদি তোমাকে বলি এই জটিল সংখ্যাটার বাস্তব অংশ কত? বাস্তব অংশ হচ্ছে -9। আর কাল্পনিক অংশ কত? i এর সহগ -2। অর্থাৎ এই সংখ্যাটার বাস্তব অংশ -9, কাল্পনিক অংশ -2। কোনো সমস্যা নাই তো, বুঝতে পেরেছ? আর এখানে 5 - 7i, এটার বাস্তব অংশ 5, কাল্পনিক অংশ -7। কোনো প্রবলেম নাই। বলো তো জিনিসটা বোঝা গেল কিনা? জিনিসটা অনেক সুন্দর না? বলো, এতক্ষণ পর্যন্ত যা পড়লাম অনেক সুন্দর জিনিস পড়লাম না? অনেক সুন্দর জিনিস পড়লাম না? বলো তো এতটুকু কি বোঝা গেছে? এতক্ষণ পর্যন্ত যা পড়লাম, এখন এটার মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো, এটার মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো। আমি আরো কিছু উদাহরণ দিতে থাকি। ধরো z = -2 2 - 3i, এটার বাস্তব অংশ 2, কাল্পনিক অংশ -3, i এর সহগে কাল্পনিক অংশ। যদি আমি তোমাকে বলি z = -7 - 9i, -7 - 9i, এই জটিল সংখ্যাটার বাস্তব অংশ হচ্ছে -7, কাল্পনিক অংশ হচ্ছে -9। নো প্রবলেম, ডু ফুর্তি, নো টেনশন, ডু ফুর্তি, খুব সহজ জিনিস। এখন আমরা নতুন আরেকটা সংখ্যার সাথে পরিচিত হব, অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যা এটা খুবই সহজ। আমি যতগুলো অধ্যায় পড়াবো তোমাদের পরিচিত 22 ব্যাচ বা 21 ব্যাচের কোনো ভাই যদি থেকে থাকে জিজ্ঞেস করে দেখো যে অভি ভাই কঠিন কিছু পড়ায় না। হায়ার ম্যাথে কঠিন কোনো কিছু পড়াবো না, তবে কোনো টাইপ বাদও দিব না। বুঝতেছো? কেউ ভাইবো না যে কঠিন জিনিস ভাই পড়াইতে পারে না। কঠিন জিনিস ভাই পড়ায়, সহজ করে পড়ায়। কাজেই অভি ভাই যেগুলো পড়াবে সেগুলা কঠিন কিছু থাকবে না। আচ্ছা, এখন অনুবন্ধী জটিল সংখ্যা। আচ্ছা, এটাতে যাওয়ার আগে অনুবন্ধী জটিল সংখ্যা, এটার সাথে পরিচিত হইতে হবে। অনুবন্ধী জটিল সংখ্যা, অনুবন্ধী জটিল সংখ্যা, এটার সাথে আগে পরিচিত হয়ে নেই, তারপর আমরা আরো বেসিকে ঢুকবো। অনুবন্ধী জটিল সংখ্যা, ধরো একটা জটিল সংখ্যা হচ্ছে z = x + iy, x + iy। এই z এর অনুবন্ধী জটিল সংখ্যাকে z বার দিয়ে প্রকাশ করা হয়। z এর উপর একটা দাগ, ওই যে গড় চিহ্ন প্রকাশ করতে না, গড় এভারেজ, ওই একটা উপরে বার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এবং x + iy, এটার অনুবন্ধী মানে কি জানো? অনুবন্ধী জটিল সংখ্যা মানে হচ্ছে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ এই দুটোর মধ্যে চিহ্ন চেঞ্জ করে দেয়া। বাস্তব অংশ এবং কাল্পনিক অংশের মাঝখানে চিহ্ন চেঞ্জ, মানে আগে ছিল x + iy, এখন কি হয়ে যাবে x - iy। এই যে এটাই হচ্ছে এই সংখ্যার অনুবন্ধী জটিল, অনুবন্ধী জটিল সংখ্যা। আমি যদি তোমাকে বলি এই যে z, এই z এর অনুবন্ধী জটিল সংখ্যা নির্ণয় করো, কোন একটা জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা নির্ণয়ের বুদ্ধি হচ্ছে জাস্ট বাস্তব অংশ এবং কাল্পনিক অংশের মাঝখানের চিহ্ন চেঞ্জ, শুধু মাঝখানের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি যদি তোমাকে বলি একটা জটিল সংখ্যা 3 + 4i, এটার অনুবন্ধী জটিল কি হবে? z বার কি হবে? মাঝখানের চিহ্ন চেঞ্জ, 3 - 4i। আমি যদি তোমাকে বলি z একটা জটিল সংখ্যা -3 - 4i, এইটার অনুবন্ধী জটিল সংখ্যা কি হবে? -3 + 4i। খেয়াল করে দেখো, শুধু মাঝখানের চিহ্ন চেঞ্জ হবে, বাস্তব অংশ এবং কাল্পনিক অংশের শুধু মাঝখানের চিহ্নটা চেঞ্জ হবে। মাঝখানে ছিল মাইনাস, পরে হয়ে গেছে প্লাস। বাট এই সামনে যে -3 আছে এটাকে আবার কেউ চেঞ্জ করে দিও না বেশি মাতাব্বরি করে। বাস্তব অংশ এখানে -3 আছে, পরেরটাও -3 থাকবে। অনুবন্ধী জটিল সংখ্যার সংজ্ঞা হচ্ছে শুধু বাস্তব অংশ এবং কাল্পনিক অংশের মাঝখানের চিহ্নটা চেঞ্জ হবে। এই যে মাঝখানের চিহ্নটা চেঞ্জ হবে, আর সামনে বাস্তব অংশে আগে +3 থাকলে পরেও +3 থাকবে, আগে -3 থাকলে পরেও বাস্তব অংশ -3 থাকবে। ওইটাকে কেউ পণ্ডিতি করে চেঞ্জ করো না, ওইটাকে কেউ পণ্ডিতি করে চেঞ্জ করে দিও না, তাইলে কিন্তু ধরা খাবা, তাইলে কিন্তু ধরা খাবা। বুঝতে পেরেছো? সহজ জিনিস কিন্তু। অনুবন্ধী জটিল মানে মাঝখানে চিহ্ন চেঞ্জ, সামনে পিছনে চেঞ্জ হবে না, মাঝখানে চিহ্ন চেঞ্জ। পিছনে তো আর চিহ্ন থাকে না, পিছনে তো আর চিহ্ন থাকে না, এই সামনে চিহ্ন থাকলে এটাকে আবার চেঞ্জ করে দিও না। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি z
ইকুয়ালস টু -4i -7। বলো তো এটার অনুবন্ধী জটিল কি হবে? -4i -7, এটার অনুবন্ধী কি? দেখি কে পারে, দেখি কে পারে। এই সংখ্যাটার অনুবন্ধী জটিল সংখ্যা কত? কমেন্ট করে বলো। -4i -7, -4i -7, দেখি কে পারে। -4i -7 এই সংখ্যাটার অনুবন্ধী জটিল কি হবে? ভেরি গুড নাইমুল হাসান। পৃথা তোমারটা ভুল হয়েছে। ভেরি গুড নাইমুল হাসান, ঠিক আছে তোমারটা। আকিব আহমেদ ভেরি গুড। হ্যাঁ অনেকেই পারতেছো। কৃতার্থ চক্রবর্তী ভেরি গুড। হাবিব সরকার ভেরি গুড। দেখো এই যে জটিল সংখ্যাটার অনুবন্ধী জটিল তুমি বের করবা, এটার অনুবন্ধী জটিল সংখ্যা বের করার আগে এটাকে কোন ফরম্যাটে নিতে হবে? z = x + iy, এই ফরম্যাটে আগে সাজাইতে হবে। মাঝখানের চিহ্ন যে তুমি চেঞ্জ করবা, মাঝখানের চিহ্ন চেঞ্জ করার আগে তোমাকে ফরম্যাট বানাইতে হবে। এইটা ফরম্যাট বানাইতে হবে। এইটা প্রথমে বাস্তব অংশ, পরে কাল্পনিক অংশ। তাহলে আগে এটাকে ফরম্যাট ঠিক করো, আগে এইটাকে ফরম্যাট ঠিক করো। কি করবা? বাস্তব অংশটাকে আগে লিখো -7, কাল্পনিক অংশটাকে পরে লিখো -4i। এই যে এখন ফরম্যাট ঠিক হয়ে গেছে। বাস্তব অংশটাকে আগে লিখছি, কাল্পনিক অংশটাকে পরে লিখছি। এখন যদি আমরা এটাকে z বার করি, এখন যদি z বার করি, অনুবন্ধী করি, মাঝখানের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। মাঝখানে এখন -4i হয়ে যাবে +4i। কাজ শেষ। দেখছো সহজ সহজ জিনিস কেমনে যে মানুষ ভুল করে। পরীক্ষায় আসলে খুব কঠিন কিছু আসে না, পরীক্ষায় সহজ জিনিসগুলোই আসে, এগুলোই সবাই ভুল করে চলে আসে। আগে x + iy এই ফরম্যাটে নিবা, তারপরে মাঝখানে চিহ্ন চেঞ্জ করবা। অর্থাৎ উত্তর হচ্ছে -7 + 4i। বা কেউ যদি এইভাবে বলে 4i -7, তাও তারটা সঠিক, কোনো সমস্যা নেই। 4i -7 ওটা লিখলেও হবে, -7 + 4i এটা লিখলেই হবে। বোঝাইতে পেরেছি কি? আচ্ছা এখন দেখো, এখন আমরা পরের পার্টে যাব। খেয়াল করে দেখো, বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা এটা হচ্ছে একমাত্রিক সংখ্যা। একমাত্রিক সংখ্যা, একমাত্রিক সংখ্যা মানে কি? তুমি যে কোনো একটা অক্ষেই বাস্তব সংখ্যা রিপ্রেজেন্ট করতে পারবা। যেমন এই যে মনে আছে সংখ্যা রেখা, আমরা বাস্তব রেখা মানে বাস্তব সংখ্যা, আমরা বাস্তব সংখ্যা প্রকাশ করতাম কোন রেখায়? সংখ্যা রেখায়। মনে আছে তো? 0 1 2 3 -1 -2। দেখো বাস্তব সংখ্যাকে প্রকাশ করার জন্য এই যে সংখ্যা রেখাটা একটা একমাত্রিক, শুধু দৈর্ঘ্য, মনে করো শুধু একদিকে, একমাত্রিক, একমাত্রিক একটা রেখা। এই রেখাতেই তুমি সকল বাস্তব সংখ্যাকে প্রকাশ করতে পারবা। সকল বাস্তব সংখ্যাকে তুমি একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করে ফেলতে পারবা, দ্বিমাত্রিক লাগবে না। তবে জটিল সংখ্যা প্রকাশ করার জন্য কি লাগবে? জটিল সংখ্যা দ্বিমাত্রিক। সকল বাস্তব সংখ্যাও জটিল সংখ্যা। তুমি এটাও বলতে পারো যে হ্যাঁ বাস্তব সংখ্যা একমাত্রিক, তাহলে বাস্তব সংখ্যাও তো জটিল সংখ্যার একটা অংশ। হ্যাঁ, জটিল সংখ্যা যখন বাস্তব সংখ্যা হয়ে যাবে তখন সেটা একমাত্রিক প্রকাশ করা যাবে, বাট সকল জটিল সংখ্যাকে তো আর একমাত্রিকে প্রকাশ করা যাবে না। যেমন দেখো এই যে জটিল সংখ্যা, এইটা দ্বিমাত্রিক সংখ্যা, দ্বিমাত্রিক সংখ্যা। সকল জটিল সংখ্যায় যে দ্বিমাত্রিক তা না, কারণ জটিল সংখ্যার মধ্যে তো বাস্তব সংখ্যাও পড়ে, তো তখন একমাত্রিক হবে। বাট সবগুলা তো একমাত্রিক হবে না। আমরা একদম টোটাল স্ট্রাকচারটা শিখবো। টোটাল স্ট্রাকচারটা দেখো। জটিল সংখ্যা, জটিল সংখ্যা কি সংখ্যা? দ্বিমাত্রিক সংখ্যা। কিরকম দ্বিমাত্রিকটা কেমন খেয়াল করে দেখো। আমি তোমাকে বললাম যে এটা জটিল সংখ্যা, ধরো 2 + 3i, আমরা একদম পারফেক্ট জটিল সংখ্যা নিলাম, একটা পারফেক্ট জটিল সংখ্যা 2 + 3i। তো জটিল সংখ্যায় কয়টা জিনিস থাকে? একটা বাস্তব অংশ থাকে, আবার একটা কাল্পনিক অংশ থাকে। দেখো একটা বাস্তব অংশ থাকে, এই যে এটা হচ্ছে বাস্তব অংশ, আর 3 হচ্ছে কাল্পনিক অংশ। তো জটিল সংখ্যার চিত্র আঁকানোর জন্য দুইটা অক্ষ নিতে হয়। একটা হচ্ছে বাস্তব অক্ষ, এই যে এটা হচ্ছে বাস্তব অক্ষ বা বাস্তব রেখা, তুমি চিন্তা করো এটা বাস্তব অক্ষ। আর এইটাকে চিন্তা করো কাল্পনিক অক্ষ, কাল্পনিক অক্ষ। এতদিন তো আমরা x অক্ষ y অক্ষ আঁকাইতাম, আমরা এতদিন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বলতে মনে আছে x অক্ষ আর y অক্ষ আঁকাইতাম। বাট জটিল সংখ্যা প্রকাশে দুইটা অক্ষ লাগবে, একটা বাস্তব অক্ষ, একটা
কাল্পনিক অক্ষ, দেখো একটা বাস্তব অক্ষ একটা কাল্পনিক অক্ষ, এটা মনে করো একদম মূল বিন্দুতে। ঠিক আছে, এখন দেখো ভালো করে বুঝো, জটিল সংখ্যা প্রকাশের জন্য দুইটা অক্ষ লাগবে, একটা বাস্তব অক্ষ, ধরো এই যে এটা হচ্ছে বাস্তব অক্ষটা আর এটা হচ্ছে কাল্পনিক অক্ষটা, কারণ এটা বাস্তব সংখ্যার দুইটা অংশ থাকে, বাস্তব অংশ থাকে কাল্পনিক অংশও থাকে। হইতে পারে কোনো কোনো সংখ্যার কাল্পনিক অংশ থাকে না, তখন সেটা বাস্তব সংখ্যা হয়ে যায়। আবার হইতে পারে কোনো কোনো জটিল সংখ্যার বাস্তব অংশ থাকে না, তখন সেটা একদম পিওরলি ইমাজিনারি বা কাল্পনিক হয়ে যায়। হইতে পারে, সকল কেসই হইতে পারে, বাট আমরা একদম স্ট্যান্ডার্ড ফরম্যাটটা দেখি। দেখো 2 + 3i, এই 2 + 3i এটা মানে হচ্ছে তুমি বাস্তব অক্ষের দিকে কয় ঘর যাবা? 2 ঘর। দেখো এই যে বাস্তব অংশ হচ্ছে 2, কাল্পনিক অংশ হচ্ছে 3, তো এটা তুমি যদি এই চিত্রে আঁকাও, বাস্তব অক্ষ বরাবর তুমি 2 ঘর যাবা। দেখো 1 2, এই যে বাস্তব অক্ষ বরাবর তুমি 2 ঘর যাবা, এরপরে কাল্পনিক অক্ষ বরাবর 3 ঘর যাবা। দেখো 2 + 3i, এই সংখ্যাটার বাস্তব অক্ষ বরাবর অংশ আছে 2 ঘর। মনে করো এটা তোমার অংশ, মনে করো সম্পত্তি ভাগ হইতেছে, মনে করো বাবা মার সম্পত্তি ভাগ হইতেছে, তুমি বাবার সম্পত্তি থেকে পাইছো 2 ঘর, আর মার সম্পত্তি থেকে পাবা ধরো 3 ঘর। কেউ আবার সম্পত্তি ভাগাভাগি নিয়ে নিজের ভাই বোনদের সাথে মারামারি করো না। 1 2 3, ধরো এইখানে এই যে দেখো বাস্তব অংশ হচ্ছে 2 ঘর, কাল্পনিক অংশ হচ্ছে 3 ঘর। তো এই ডট ডট গুলা খারাপ দেখা যায়, ধরো হইলো মুইছা দিই, ডট ডট মুইছা রেখা টাইনা দিই। ধরো কাল্পনিক অংশ হচ্ছে 3 ঘর, 1 2 3, এই যে এইখানে হবে, এই জটিল সংখ্যাটা, এই যে এইখানে আমি লাইন এঁকে দিই। দেখো এইখানে হবে, এই যে এইখানে হবে এই জটিল সংখ্যাটা 2 + 3i। আমি পরের পেজে আরো ইলাবোরেটলি দেখাচ্ছি। দেখো 2 + 3i, এই জটিল সংখ্যাটার বাস্তব অক্ষ বরাবর অংশ আছে 2 ঘর, আর জটিল অক্ষ বা কাল্পনিক অক্ষ বরাবর অংশ কতটুকু আছে? কাল্পনিক অক্ষ বরাবর অংশ আছে 3 ঘর। তো এই যে 3, এটা কোন অক্ষ বরাবর? কাল্পনিক অক্ষ বরাবর। তো কাল্পনিক অক্ষ বরাবর গেলেই তার সাথে i চলে আসবে। তুমি যদি শুধু 2 + 3 লিখো, শুধু 2 + 3 লিখলে তো হবে না, 3 এর সাথে i দিতে হবে। কেন? i জিনিসটা রিপ্রেজেন্ট করতেছে যে এই 3 ঘরটা কোন অক্ষ বরাবর নেওয়া হয়েছে? কাল্পনিক অক্ষ বরাবর নেওয়া হয়েছে, আমি তোমাকে আরো ডিটেল বুঝিয়ে দিচ্ছি। দেখো আরো ডিটেল বুঝিয়ে দিচ্ছি। এখন খেয়াল করে দেখো, তোমাকে যদি আমি একটা সংখ্যা বলি z = -7 - 3i, দেখো -7 - 3i, এই যে বাস্তব অক্ষ, কাল্পনিক অক্ষ, ধরো z = -7 - 3i। ঠিক আছে, এটাকে আমি এখানে বসাবো। কিভাবে বসাবো? দেখো এটার বাস্তব অংশ কত? এটার বাস্তব অংশ হচ্ছে -7। বাস্তব অংশ -7 মানে কোন দিকে? এই দিকে। ধরো এখানে -7, এই যে এখানে ডানে পজিটিভ, এটা তো আমরা সবাই জানি, ডানে পজিটিভ বামে নেগেটিভ, উপরে পজিটিভ নিচে নেগেটিভ। আচ্ছা -7 মানে এই যে মূল বিন্দু থেকে বামে আসতে হবে, তাহলে এতটুকু হচ্ছে -7। তারপরে -3, মাইনাস মানে নিচের দিকে, -3 নিচের দিকে, কাল্পনিক অক্ষ বরাবর নিচের দিকে, -3i। ধরো এই যে এইখানে, এই যে ধরো এতটুকু হচ্ছে -7, এটা হচ্ছে -7, আর এখান থেকে -3i, এই যে -3i। এটা কি হবে? এটা হবে -7 -3i। বুঝতে পেরেছো জটিল সংখ্যাকে কিভাবে প্রকাশ করতে হয়? এবং এই যে চিত্রটা, এই চিত্রটার একটা নাম আছে, নামটা হচ্ছে অর্গানড চিত্র। জটিল সংখ্যার অর্গানড চিত্র, বাস্তব অংশ বা বাস্তব অক্ষ এবং কাল্পনিক অক্ষ, এই দুইটা সাপেক্ষে একটা বিন্দুকে রিপ্রেজেন্ট করা, এটাকে বলে অর্গানড চিত্র। কি চিত্র? অর্গানড চিত্র। বলো তো বুঝতে পেরেছো কিনা? এতটুকু ক্লিয়ার? ওকে, এতটুক ক্লিয়ার। ওকে ফাইন। এখন কথা হচ্ছে ভাইয়া, জিনিসটা তো ফিল করতে পারতেছি না। কি ফিল করতে পারতেছো না? বাস্তব সংখ্যার ব্যবহার আমরা জানি, বুঝি, দেখি, কিন্তু জটিল সংখ্যার ব্যবহার তো দেখতেছি না, বুঝতেছি না। আপনি যে বললেন এসি সার্কিটে ব্যবহার করা হয়, ইঞ্জিনিয়ারিং এ গেলে জানতে পারবো, তো আমার টার্গেট তো ইঞ্জিনিয়ারিং না,
আমার টার্গেট হচ্ছে মেডিকেল। তো আমি কি জীবনেও একটু ফিল করতে পারবো না জটিল সংখ্যাটা? জটিল সংখ্যাকে ফিল করতে পারা মানে তো শুধু আইকে ফিল করতে পারা। তুমি যদি আইকে ফিল করতে পারো বা এই জিনিসটা কি ভালো মতো বুঝতে পারো, তাহলে জটিল সংখ্যায় তো বাকিগুলো তো তুমি বুঝবাই। এই জটিল সংখ্যার মেইন কালপ্রিট বা মেইন নাটের গুরু তো আসলে এই আই। তো ভাই আমার টার্গেট মেডিকেল, আমিও একটু জানতে বুঝতে চাই যে এসি সার্কিট ছাড়াও আইটা আসলে কেন দরকার, একটু বুঝাই দেন না, অন্যভাবে একটু বুঝাই দেন। চলো অন্যভাবে একটু বুঝাই দেখি, একটু বুঝাই দেখি আই আসলে কি করে, আই এর পরিচয় চলো দেখি। আই এর পরিচয়, যাদের টার্গেট মেডিকেল তারাও কি আই এর পরিচয় জানতে পারবে না? তাদের কি অধিকার নাই আই এর পরিচয় জানার? অবশ্যই অধিকার আছে, তাদেরও কি আছে আই এর পরিচয় জানার অধিকার আছে। তাদের এই অধিকার থেকে বঞ্চিত করা কি হবে না, উচিত হবে না। উচিত হবে। এই কে কি কমেন্ট করতেছো, কে কি কমেন্ট করতেছো দেখি। দাদা ফিল করার জন্য হলেও বুয়েটে যেতে চাই। হ্যাঁ অবশ্যই, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। ফিল করার জন্য বুয়েটে আসতে চাও, মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আই এর পরিচয় চলো দেখি। আচ্ছা ভাইয়া আই স্কয়ার সমান কি ছিল, অথবা আই সমান কি ছিল? আই সমান ছিল রুটের মধ্যে -1। দেখো জটিল সংখ্যা কিন্তু অলরেডি সব দখল করে ফেলছে, উইরা আইসা জুইরা বসছে। জটিল সংখ্যা বাংলা সিনেমায় কিছু সিনেমা ছিল না যে আগে নায়কের বাবা আশ্রয় দিছিল, পরে সেই 2 নাম্বারই করে নায়কের বাবার সকল সম্পত্তি দখল করে নায়ককে বের করে দিছে, এখন নায়ক রাস্তায় ঘুরে। তো এরকম জটিল সংখ্যা আগে বাস্তব সংখ্যার মধ্যে সে ছিল না, হঠাৎ করে আইসা বাস্তব সংখ্যায় তার একটা অংশ হয়ে গেছে, মানে সে সবকিছু দখল করে ফেলছে। এই সর্বনাশ, এখন বাস্তব সংখ্যাও নাকি তার আন্ডারে চাকরি করে, এরকম অবস্থা হয়েছে, বুঝতেছো? তো আই ইকুয়ালস টু কি, √(-1)। তাহলে এখান থেকে আমি যদি আই স্কয়ার বের করি, আই স্কয়ার ইকুয়ালস টু কি হবে, -1। স্কয়ার করে দাও, আই স্কয়ার ইকুয়ালস টু হবে -1। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, আই ইন্টু আই। আই স্কয়ার মানে কি, আই ইন্টু আই, 2 বার আই গুণ করা মানে হচ্ছে -1। দেখো আই স্কয়ারের মান হচ্ছে -1, আই এর মান √(-1) স্কয়ার করে দাও, আই স্কয়ার ইকুয়ালস টু -1, 2 বার আই গুণ করলে -1। ভালো করে বুঝছো এই আই এর পরিচয়। আই এর পরিচয় তুমি যদি পেয়ে যাও তাহলে জটিল সংখ্যা তোমার কাছে আরো সুন্দর এবং সহজ লাগবে, আরো চমৎকার লাগবে। আচ্ছা ভাইয়া -1 এর কাহিনী তুমি জানো? তোমরা কি -1 কে চেনো ভালো মতো? অবশ্যই চেনার কথা। কোন একটা সংখ্যাকে -1 দিয়ে গুণ করা মানে কি দেখো তো। ধরো এইটা x অক্ষ, আমি প্রথমে এই নরমাল আমাদের যে অক্ষগুলো আছে ওগুলাতে বুঝাই দিছি, x অক্ষ y অক্ষ। -1 এর কাহিনীটা কি ভালো করে বুঝো। তুমি যদি -1 কে ভালো করে চিনতে পারো তাহলে তুমি আই কেও ভালো করে চিনতে পারবা। কেন? আই স্কয়ার মানে আই 2 বার গুণ করলে -1 পাওয়া যায়, এটা সত্য। আচ্ছা ভাইয়া মনে করো এখানে একটা সংখ্যা আছে 5, এই যে 5 কোথায় থাকবে, x অক্ষের উপর, x অক্ষের পজিটিভ দিকে, এটা হচ্ছে 0। ধরো এটা হচ্ছে 0, মানে এটা সংখ্যা রেখা। ধরো তুমি শুধু x অক্ষটা চিন্তা করো, ধরো এটা একটা সংখ্যা রেখা, এই যে শুধু এই x অক্ষটা, তুমি শুধু x অক্ষটাকে বিবেচনা করো, এখানে একটা সংখ্যা আছে 5। আচ্ছা ভাইয়া 5 কে যদি আমি -1 দিয়ে গুণ করে দিই, এই যে -1, কোনো একটা সংখ্যাকে তুমি যদি -1 দিয়ে গুণ করে দাও কি হয়ে যাবে, -5 হয়ে যাবে। -5 কোথায়, এইখানে। দেখো তো একটা জিনিস, কোনো একটা সংখ্যাকে -1 দিয়ে গুণ করা মানে কি? কোনো একটা সংখ্যাকে -1 দিয়ে গুণ করা মানে হচ্ছে সেই সংখ্যাটাকে 180 ডিগ্রি কোণে ঘুরাই দেওয়া। এই দেখো এই সংখ্যাটা কত ডিগ্রি ঘুরে গেছে, এটা তো সবাই জানো। এই অ্যাঙ্গেলটা কত, এক সরল কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। দেখো কোনো একটা সংখ্যাকে -1 দিয়ে গুণ করা মানে 180 ডিগ্রি কোণে ঘুরাই দেওয়া, এটা আমরা সবাই জানি। মনে করো এখানে আছে 5, এটাকে -1 দিয়ে গুণ করে দেওয়া মানে 180 ডিগ্রি ঘুরে সে -5 হয়ে যাবে। যদি এখানে থাকে 7, তাকে -1 দিয়ে গুণ করে দিলে সে 180 ডিগ্রি ঘুরে -7 হয়ে যাবে। যদি হয় -3, ধরো এখানে আছে, ধরো এখানে আছে, ধরো এখানে আছে -3, এটাকে তুমি যদি -1 দিয়ে গুণ করো, -3 কে -1 দিয়ে গুণ করলে -7 আছে +3, সে হয়ে যাবে +3। সেও কত ডিগ্রি কোণে ঘুরে যাবে, সেও 180 ডিগ্রি কোণে ঘুরে যাবে। 180 ডিগ্রি এইদিকে না, আসলে সে ঘুরবে এইদিকে, এই যে এইদিকে ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীতে। একটু পরেই দেখাচ্ছি। এই ঘূর্ণনটা সবসময় ঘড়ির কাঁটার বিপরীতে হবে। এই যে ঘড়ির কাঁটার বিপরীতে,
ঘড়ির কাঁটার বিপরীতে 180 ডিগ্রি কোণে ঘুরে যাবে। আচ্ছা, এখন কথা হলো ভাইয়া -1 দিয়ে গুণ করলে 180 ডিগ্রি ঘুরে যায়। 180 ডিগ্রি কেন? এখান থেকে ডিরেক্ট এইখানে চলে আসবে কেন? মানে ধরো এটা একটা সিঁড়ি, এক অক্ষ আর y অক্ষ, এটা একটা সিঁড়ি, এইটা একটা সিঁড়ি, এইটা একটা সিঁড়ি। তো সবসময় তো আর একটা সিঁড়ি গ্যাপ দিয়ে ওঠা যায় না। নর্মালি আমরা করি কি, যখন আমাদের এনার্জি থাকে আমরা একটা করে সিঁড়ি গ্যাপ দিয়ে দুইটা সিঁড়ি গ্যাপ দিয়ে দিয়ে উঠে পড়ি, রাইট? মাঝখানে একটা সিঁড়ি গ্যাপ দিয়ে দিই। তো এখানে ঘটনা তাই হয়েছে, 180 ডিগ্রি ডিরেক্ট ঘুরে গেছে। কেন ভাইয়া? মাঝখানে তো y অক্ষও ছিল, সে কি দোষ করছে? আমি যদি তোমাকে প্রশ্ন করি যে -1 দিয়ে গুণ করলে একটা সংখ্যা 180 ডিগ্রি কোণে ঘুরে যায়, তাই আমি যদি একটা সংখ্যাকে 90 ডিগ্রি ঘুরাইতে চাই, আমি চাইতেছি কোনো সিঁড়ি বাদ দিব না, আমি একটা একটা করে সিঁড়ি দিয়ে উঠবো ধীরে সুস্থে। এটাই তো হওয়া উচিত। তাড়াতাড়ি করে দৌড়াদৌড়ি করে সিঁড়ি গ্যাপ দেওয়ার দরকার নাই, সবগুলো সিঁড়ি দিয়ে আস্তে ধীরে উঠো। তাহলে দেখো 180 ডিগ্রি না ঘুরাইয়ে আমার ইচ্ছা হইলো, যে চিন্তা হইলো যে ভাইয়া একটা সংখ্যাকে আমি যদি শুধু 90 ডিগ্রি কোণে ঘুরাইতে চাই, অর্থাৎ একটা সংখ্যা আছে এইখানে, তাকে আমি 90 ডিগ্রি কোণে ঘুরাই এখানে আনতে চাই, এই যে এতটুক এতটুক হচ্ছে 90, বা এখান থেকে আরো 90 ডিগ্রি কোণে ঘুরাই এখানে আনতে চাই। দেখো এখান থেকে এতটুক এটাও 90, এখান থেকে এতটুক এটাও 90, প্রত্যেকটাই 90 ডিগ্রি। তো ভাই আমি যদি কোনো একটা সংখ্যাকে 90 ডিগ্রি কোণে ঘুরাইতে চাই, তাহলে কি করব? এই যে দেখো কি সুন্দর কারিশমা, এই যে আই দিয়ে গুণ করতে হবে। তখন দেখো -1 মানে হচ্ছে দুইটা আই এর গুণফল, আই 2 বার গুণ করলে -1 হয়, তাই না? -1 দিয়ে গুণ করলে 180 ডিগ্রি ঘুরে, তাহলে একটা আই দিয়ে গুণ করলে কত ডিগ্রি ঘুরবে? 90 ডিগ্রি ঘুরবে। আই দিয়ে গুণ করলে লিখো, আই দিয়ে গুণ করলে কোন সংখ্যা, আই দিয়ে, এই যে আই এর পরিচয়, আই দিয়ে কোন সংখ্যাকে গুণ করলে, দেখো আগে পরিচয়টা লিখি, আগে গ্রাম, পোস্ট অফিস, থানা, উপজেলা আগে লিখে ফেলি, তারপরে বুঝাইতেছি। দেখো -1 দিয়ে কোন সংখ্যাকে গুণ করলে সেটা 180 ডিগ্রি কোণে ঘুরে যায়, আর 2 বার আই গুণ করলে হয় -1। তাহলে অবশ্যই আই দিয়ে কোন সংখ্যাকে গুণ করলে সেটা 90 ডিগ্রি ঘুরবে। এই দেখো একটা আই দিয়ে গুণ করলে 90 ডিগ্রি ঘুরবে, আরেকটা আই দিয়ে গুণ করলে আবার 90 ডিগ্রি ঘুরবে। এই যে একটা আই দিয়ে গুণ করলে হবে 90, আরেকটা আই দিয়ে গুণ করলে হবে 90, 2 বার গুণ করলে সে 180 ডিগ্রি ঘুরবে। কত সুন্দর জিনিস, কত লজিক্যাল। দেখো তুমি যদি কোনো একটা সংখ্যাকে 90 ডিগ্রি কোণে ঘুরাইতে চাও, অবশ্যই সেই সংখ্যাটাকে আই দিয়ে গুণ করতে হবে, যে আই হচ্ছে ইমাজিনারি নাম্বার, অন্য কোনো ভাবে তুমি পারবা না। দেখো 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 আগে পরিচয়টা লিখি, তারপরে আরো ভালো করে বুঝাইতেছি। আই দিয়ে দেখো, এই যে আমরা আই এর পরিচয় খুঁজতেছি, আই দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে, আই দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটি 90 ডিগ্রি কোণে ঘুরে যায়, এবং কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীতে। সেই সংখ্যাটি ঘড়ির কাঁটার বিপরীতে। কত সুন্দর জিনিস, দেখো ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। দেখো 90 ডিগ্রি কোণে ঘুরে যায়, খেয়াল করে দেখো কত সুন্দর জিনিস। আই দিয়ে কোনো একটা সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটি ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। অর্থাৎ তুমি যদি কোনো সংখ্যাকে ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণে ঘুরাইতে চাও, তুমি সেই সংখ্যাটাকে আই দিয়ে গুণ করে দিবা। মনে করো তুমি কাউরে বলতেছো যে থাপ্পড় দিয়ে 90 ডিগ্রি কোণে ঘুরাই দিব, মানে আগে তার গালটা ছিল এই বরাবর, থাপ্পড় দিয়ে একদম এরকম করে দিবা। মনে করো আগে তার গাল এই যে এরকম ছিল, এরকম ছিল, তুমি থাপ্পড় দিয়ে একদম 90 ডিগ্রি কোণে ঘুরাই দিবা, সোজা ছিল এরকম হয়ে যাবে। তুমি তাকে বলবা থাপ্পড় দিয়ে তোকে আই দিয়ে গুণ করে দিব, বুঝতেছো? তুমি খালি বলবা যে তোরে এমন এক থাপ্পড় দিব, তোর গাল আই দিয়ে গুণ হয়ে যাবে, ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি ঘুরে যাবে। কত সুন্দর একটা জিনিস। দেখো জাস্ট এরপরে গিয়ে বলবা যে এমন এক থাপ্পড় দিব, তোর গাল কিন্তু আই দিয়ে গুণ হয়ে যাবে, মানে 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে ঘড়ির কাঁটার বিপরীতে। দেখো আমি আবার বলি, -1 দিয়ে গুণ করলে 180 ডিগ্রি কোণে ঘুরে যায়, আর -1 মানে হচ্ছে 2 বার আই দিয়ে গুণ করা। তো একবার আই দিয়ে গুণ করলে 90 ডিগ্রি ঘুরবে, আরেকবার আই দিয়ে গুণ করলে আরো 90 ডিগ্রি ঘুরবে। দেখো কত সুন্দর জিনিস। আমি মুছি, আচ্ছা মুছা লাগবে না। দেখো এই যে খেয়াল করে দেখো, এখন ভালো করে বুঝো,
ধরো এখানে 5 আছে, এই 5 কে তুমি যদি আই দিয়ে গুণ করে দাও, সে কত ডিগ্রি ঘুরে যাবে? 90 ডিগ্রি। এই যে এখানে হবে 5i। দেখো কত সুন্দর লজিক্যাল জিনিস। এই যে 5i, দেখো এই যে 5i হবে এইখানে, এই যে এটা হবে 5i। দেখো এই যে 5, এই 5 কে তুমি যদি একটা আই দিয়ে গুণ করে দাও, সে 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। এই যে দেখো আগে ছিল এই বরাবর, 90 ডিগ্রি কোণে ঘুরে চলে আসছে। এই যে 90 ডিগ্রি কোণে ঘুরে গেছে। আমি এখন 180 মুছে দিই, 180 মুছে এখানে লিখি π/2, মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি অথবা π/2, যেটা খুশি লিখো। 90 ডিগ্রি যে কথা, π/2 একই কথা। 90 ডিগ্রি লিখতে পারো অথবা π/2 লিখতে পারো, একই কথা। 90 ডিগ্রি বা π/2 একই কথা। 90 ডিগ্রি বা π/2, 90 ডিগ্রি কোণে ঘুরে গেছে। দেখো এই যে 5 কে আই দিয়ে গুণ করে দিছি, সেটা 90 ডিগ্রি কোণে ঘুরে এখানে চলে আসছে। এখন তুমি যদি এই 5i কে আবার একটা আই দিয়ে গুণ করে দাও, ঘড়ির কাঁটার বিপরীতে কিন্তু ঘুরবে। এই যে দেখো ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে। এখন 5i কে তুমি যদি আরো একটা আই দিয়ে গুণ করে দাও, দেখো এই যে 5i, এটাকে তুমি যদি আরো একটা আই দিয়ে গুণ করো, 5i ইন্টু i, 5i ইন্টু i মানে কত? 5i স্কয়ার, 5i স্কয়ার। i স্কয়ারের মান কত? i স্কয়ারের মান হচ্ছে -1, তো এটা কি হয়ে যাবে? -5। এই যে এখানে চলে আসবে, দেখো এই যে এখানে চলে আসবে। ভালো করে দেখো, এটা কত সুন্দর জিনিস। এই যে 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে, দেখো 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। ভালো করে দেখো, 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। ভালো করে দেখো, এই যে দেখো 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। ভালো করে খেয়াল করে দেখো, এই যে এখানে ছিল 5i, 5 কে তুমি একবার i দিয়ে গুণ করলা, 90 ডিগ্রি গুণে এখানে চলে আসছে 5i। এটাকে তুমি যদি আবার i দিয়ে গুণ করো, 5i কে আবার i দিয়ে গুণ করলে 5i স্কয়ার। ভাইয়া i স্কয়ারের মান কত? i স্কয়ারের মান হচ্ছে -1, তাহলে 5i স্কয়ার। 5 কে -1 দিয়ে গুণ করে দিলে কত হয়ে যাবে? -5। এই যে এখানে চলে আসছে, এটাই হচ্ছে 5i স্কয়ার। দেখো 5i স্কয়ার মানেই তো -5। আমি মুছে লিখি, তোমাকে বোঝানোর সুবিধার্থে আমি মুছে লিখি। 5i স্কয়ার এটা মানেই তো -5। এই যে এইখানে চলে আসছে। কত সুন্দর জিনিস দেখো, এগুলো তো আমার দেখলেই ভালো লাগে। কত সুন্দর লজিক্যাল জিনিস, পড়তেই ভালো লাগবে। দেখো বাস্তব সংখ্যায় কিন্তু তুমি এমন কোনো কিছু পাবা না যেটা দিয়ে তুমি একটা সংখ্যাকে 90 ডিগ্রি কোণে ঘুরাইতে পারো। বাস্তব সংখ্যায় তুমি 180 ডিগ্রি ঘুরাইতে পারবা, 90 ডিগ্রি ঘুরাইতে পারবা না। জটিল সংখ্যা ইজ দ্য সেভিয়র, সে 90 ডিগ্রি ঘুরাইতে পারে। এখন তোমার ইচ্ছা হলো এই 5i স্কয়ার কে অথবা এই -5 কে, একই তো কথা, 5i স্কয়ার যে কথা, -5 তো একই কথা। তোমার ইচ্ছা হলো এই -5 কে তুমি আবার একটা i দিয়ে গুণ করবা, -5 কে আবার একটা i দ্বারা গুণ করবা। তো এটা কোথায় চলে আসবে? এইখানে চলে আসবে। এই যে এইখানে কত হবে? -5, তুমি আরো একটা i দিয়ে গুণ করলা, আরো 90 ডিগ্রি করে ঘুরে যাবে। এটা 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, এখানেও কত ডিগ্রি ঘুরবে? 90 ডিগ্রি। এখানে চলে আসবে -5i, এইখানে চলে আসবে। দেখো নিচে লিখি অথবা আচ্ছা এখানে লিখি -5i। এই যে -5i, দেখো 5i স্কয়ার বা -5, এটাকে আরো একটা i দিয়ে গুণ করো, এখানে চলে আসবে -5i। আবার তুমি এটাকে i দিয়ে গুণ করো, তাহলে আরো 90 ডিগ্রি ঘুরবে। আবার একটা i দিয়ে গুণ করো, দেখো -5i, আরো একটা i দিয়ে গুণ করো, -5i। তুমি যদি এটাকে আরো একটা i দিয়ে গুণ করো, কি হবে? -5i স্কয়ার, -5i স্কয়ার। ভাইয়া i স্কয়ারের মান কত? i স্কয়ারের মান হচ্ছে -1, মাইনাসে +5। এই যে দেখো মাইনাসে +5, আবার আগের জায়গায় ফেরত চলে আসবে, এই যে দেখো কত সুন্দর জিনিস। -5i, এটাকে তুমি যদি আরো একটা i দিয়ে গুণ করো, সেই ঘড়ির কাঁটার বিপরীতে আরো 90 ডিগ্রি ঘুরবে। -5i ইন্টু আরো একটা i স্কয়ারের মান হচ্ছে -1, মাইনাসে +5। দেখো ঘটনা কি হইলো, যে কোনো একটা সংখ্যাকে তুমি একবার i দিয়ে গুণ করলা, 90 ডিগ্রি ঘুরবে, সে কাল্পনিক অক্ষে চলে যাবে। তারপর আরো 90 ডিগ্রি কোণে গুণ করবা, মানে আরো i দিয়ে গুণ করবা, আরেকবার, আরো 90 ডিগ্রি ঘুরবে, মানে সে বাস্তব অক্ষের নেগেটিভ দিকে চলে আসবে। আবার i দিয়ে গুণ করবা, আবার তুমি i দিয়ে গুণ করবা। দেখো সব জায়গায় কি করতেছি? i দিয়ে গুণ করতেছি। এই যে এখানে i দিয়ে গুণ করছি, এখানে i দিয়ে গুণ করছি, এখানে i দিয়ে গুণ করছি, এখানে i দিয়ে গুণ করছি। মানে প্রত্যেকবার একটা সংখ্যাকে i দিয়ে গুণ করা মানে
কি করা? 90 ডিগ্রি কোণে ঘুরানো। কত সুন্দর লজিক্যাল জিনিস বলো। এখন তোমরা ফিল করতে পারছো কিনা? এখন তোমরা ফিল করতে পারছো কিনা? এখন জিনিসটাকে আমি এভাবে বলতে পারি, কোন একটা সংখ্যাকে আই দিয়ে গুণ করা মানে 90 ডিগ্রি কোণে ঘুরানো। আই স্কয়ার দিয়ে গুণ করা মানে 180 ডিগ্রি ঘুরানো। এই দেখো, একটা আই দিয়ে গুণ করা মানে 90 ডিগ্রি, দুইবার আই দিয়ে গুণ করা মানে 90 90 180, তিনবার যদি আই দিয়ে তুমি গুণ করো আই কিউব, এই যে একবার দুইবার তিনবার 90 90 90 270 ডিগ্রি কোণে ঘুরে যাবে ঘড়ির কাঁটার বিপরীতে। যদি চারবার গুণ করো মানে 90 90 90 90 360 ডিগ্রি ঘুরে যাবে ঘড়ির কাঁটার বিপরীতে। ঘড়ির কাঁটার বিপরীতে এই অ্যাঙ্গেলগুলা দিয়ে ঘুরে যাবে। আই দিয়ে গুণ করলে 90 ডিগ্রি ঘুরে যাবে, আই স্কয়ার দিয়ে গুণ করলে 180 ডিগ্রি, আই কিউব দিয়ে গুণ করলে 270, আই টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করলে 360। এখন একটা জিনিস তো তোমরা জানো, এই জিনিসটা তো তোমরা জানো যে 360 ডিগ্রি ঘুরে আসা মানে আবার আগের জায়গাতেই ফেরত আসা। এই 360 ডিগ্রি ঘোরা যে কথা, না ঘোরা তো একই কথা। এটা কি তুমি বোঝো? এই যে আগে শুরুতে 5 ছিল, 90 90 90 90, মোট 360 ডিগ্রি ঘুরে আসা যে কথা, না ঘুরা একই কথা, আগের জায়গাতে ফেরত আসবে। বলো এটা বুঝছো কিনা? বলো এইটা বুঝতে পারছো কিনা? এগুলো খুব সুন্দর জিনিস, এগুলা খুব সুন্দর জিনিস। এই বুঝছো তোমরা? জটিল সংখ্যা ফিল করতে পারছো? যাদের টার্গেট মেডিকেল, মনে করো তোমার টার্গেট মেডিকেল, তুমি ইঞ্জিনিয়ারিং কি জানবাও না জীবনেও, তাও এখন জটিল সংখ্যার ফিল করতে পারছো। এই জটিল সংখ্যা মানেই আই এর খেলা। আই কি করবে? কোন একটা সংখ্যাকে 90 ডিগ্রি কোণে ঘুরাই দিবে, যেটা বাস্তব সংখ্যা পারে না। বাস্তব সংখ্যা -1 180 ডিগ্রি কোণে ঘুরাইতে পারে, 90 ডিগ্রি কোণে কোনো সংখ্যাকে সে ঘুরাইতে পারে না, সে ঘুরাইতে পারে না। দাদা ছুটি দেন, আজান দিতেছে। হ্যাঁ, তোমরা যারা নামাজ পড়ো নামাজ পড়ে ফেলো, বাকি ক্লাসটা রেকর্ডেড দেখে নিও। আমি 1.5 ঘন্টার মতো করে নিব, প্রত্যেকটা ক্লাস 1.5 ঘন্টার মতো করে নিব। তো যাদের নামাজ থাকবে তোমরা, মানে ধরো 1 ঘন্টা, 7টা থেকে 8টা তো তোমরা ক্লাস করতে পারবা। তো যাদের নামাজ থাকবে তোমরা নামাজ পড়ে এসে বাকি আধা ঘন্টা ক্লাসটা একটু রেকর্ডেড ক্লাস দেখে নিবা, ঠিক আছে? কষ্ট করে বাকি আধা ঘন্টা, লাস্টের আধা ঘন্টা ক্লাসটা ক্লাস শেষে এসে রেকর্ডেড ক্লাস, মানে নামাজ শেষে রেকর্ডেড ক্লাস দেখে নিবা। কারণ ক্লাস তো সব সময় রেকর্ডেড থাকবে, ক্লাস তো ডিলিট করবো না। হ্যাঁ, ক্লাস যে কোনো সময় রেকর্ডেড থাকবে। ওকে, ঠিক আছে। এখন চলো আরেকটু ফিল করব, আরেকটু ফিল করব, আরেকটু ফিল করব। দাঁড়াও, আরেকটু ফিল করব। কি ফিল করব? আচ্ছা দাঁড়াও, আরেকটু ফিল করব। ধরো এটা হচ্ছে বাস্তব অক্ষ, এটা হচ্ছে বাস্তব অক্ষ, এটা হচ্ছে কাল্পনিক অক্ষ, এটা হচ্ছে কাল্পনিক অক্ষ। চলো আজকে আগে আমরা জিনিসটা ফিল করি, তারপরে আগামী ক্লাস থেকে ম্যাথ করবো রে। আগে ফিল করি। ধরো এখানে একটা সংখ্যা আছে 1, আমরা 1 দিয়ে নিলাম। ধরো এটা 1 1, এটা 1। 1 কে তুমি যদি আই দিয়ে গুণ করো কি হবে? শুধু আই, 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। দেখো এই যে আই। 1 কে তুমি যদি আই দিয়ে গুণ করো 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। 1 ইন্টু আই মানে 1 ইন্টু আই, 1 ইন্টু আই মানে তো শুধু আই, এটা তো আর দেখানো লাগে না। আই কে যদি আবার আই দিয়ে গুণ করো 90 ডিগ্রি ঘুরে যাবে। দেখো আই কে তুমি যদি আবার আই দিয়ে গুণ করো কি হবে? আই স্কয়ার। এই যে আই স্কয়ার, আমরা জানি আই স্কয়ারের মান কত? আই স্কয়ারের মান -1, এটা আমরা সবাই জানি। আই স্কয়ারের মান -1, এটা আমরা সবাই জানি। আবার যদি আই কে তুমি গুণ করো, আবার যদি তুমি আই কে মানে আই স্কয়ারকে তুমি যদি আবার একটা আই দিয়ে গুণ করো কি হবে? দেখো এই যে আই স্কয়ারকে তুমি আরো একটা আই দিয়ে গুণ করলা, তাহলে এটা এখানে চলে আসবে। এটা কি হবে? আই কিউব। আই স্কয়ার এখানে ছিল আই স্কয়ার, আই স্কয়ারকে তুমি আরো যদি আই দিয়ে গুণ করো আরো 90 ডিগ্রি কোণে ঘুরবে, হয়ে যাবে আই কিউব। আই কিউবের মান কি হবে? আই স্কয়ারের মান হচ্ছে -1, আই স্কয়ারের মান হচ্ছে -1, -1 দিয়ে তুমি যদি আই কে গুণ করে দাও হবে -i। এটা সমান কি হবে? -i। দেখো আই কিউবের মান কি হবে ভাইয়া? -i হবে না? আই স্কয়ারের মান হচ্ছে -1, -1 দিয়ে তুমি আই কে গুণ করো -i। এরপরে
এটাকে যদি আরো আবার আই দিয়ে গুণ করো, আবার যদি আই দিয়ে গুণ করো, দেখো আই কিউব, এটাকে তুমি যদি আবার আই দিয়ে গুণ করো কি হবে, আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 4। দেখো এই যে এখানে আই কিউব ছিল, এটাকে তুমি যদি আবার আই দিয়ে গুণ করো হবে আই টু দি পাওয়ার 4। আই টু দি পাওয়ার 4 মানে কি, আই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আই স্কয়ার ইন্টু আই স্কয়ার। আই টু দি পাওয়ার 4 মানে আই স্কয়ার ইন্টু আই স্কয়ার। আই স্কয়ার মানে হচ্ছে -1, -1 ইন্টু -1, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে +1, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে +1 হয়ে যাবে না। দেখো মাইনাসে মাইনাসে +1, অর্থাৎ আই টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কি হয়ে যাবে 1। এই দেখো তুমি যদি এখানে এটাকে আবার আই দিয়ে গুণ করো, আই কিউব কে দেখো তুমি আই কে আই দিয়ে গুণ করছো, আই স্কয়ার হয়েছে, আই স্কয়ার কে আরো একটা আই দিয়ে গুণ করছো, আই কিউব হয়েছে। আই কিউব সমান পাইছি কি, এই যে আই কিউব সমান পাইছি -i, আই কিউব সমান পাইছি -i, কারণ আই স্কয়ারের মান -1। আর এখানে আই কিউব কে তুমি যখন আরো একটা আই দিয়ে গুণ করছো তখন কি হয়ে গেছে, আই টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1, অর্থাৎ এই যে এখানে 1 ছিল ঘুরে ফিরে আবার কি হয়েছে আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কি পাওয়া গেছে 1 পাওয়া গেছে। আমি তো শুরুতেই বলছিলাম যে 4 বার গুণ করা মানে 360 ডিগ্রি ঘোরা, 360 ডিগ্রি ঘোরা মানে আবার আগের জায়গাতেই ফেরত আসা। এখন এই 360 ডিগ্রি তুমি যতই ঘুরো, তুমি এখানে 360 ডিগ্রি ঘুরো, একবার ঘুরো বা আবার ঘুরো 720, আবার ঘুরো 1080, এভাবে যতই ঘুরো না কেন তুমি 90, 180, 270, 360, আবার 360, আবার 360, যতই ঘুরো না কেন আই এর মান কখনো এই যে আই স্কয়ার মানে -1, এই দেখো আই এর মান কখনো আই -1, -i এবং +1 এই চারটার বাইরে যাবে না। আই এর তুমি যতবারই ঘুরো আই এর মান হয় আই -1, -i অথবা +1, এর বাইরে কখনোই যাবে না। কারণ কোথায় যাবে সে, যতই ঘুরো সে তো ঘুরে এখানেই আসবে। এই যে খেয়াল করে দেখো আই টু দি পাওয়ার 1 মানে শুধু আই, এখান থেকে দেখো এই যে এখান থেকে লেখা শুরু করলাম, আই টু দি পাওয়ার 1 মানে শুধু আই, আই স্কয়ার মানে -1, আই স্কয়ার মানে -1, আই কিউব মানে কত, আই কিউব মানে -i, দেখো আই কিউব মানে এই যে আই কিউব মানে -i, আর আই টু দি পাওয়ার 4 কত, আই টু দি পাওয়ার 4 মানে +1। এই যে আই এর এই চারটা মানই পাওয়া সম্ভব, আই এর মান এই চারটার বাইরে তুমি কিছুই পাবা না, হয় +-i, এই দেখো +i -i, আই এর পাওয়ার 1 2 3 4, তুমি যদি আবার ঘুরো দেখো, আবার যদি ঘুরে হবে 5 6 7 8, একবার ঘুরে আসলে আই টু দি পাওয়ার 4, দুইবার ঘুরে আসলে আই টু দি পাওয়ার 8, তিনবার ঘুরে আসলে আই টু দি পাওয়ার 12, চারবার ঘুরে আসলে আই টু দি পাওয়ার 16, যতই ঘোরাঘুরি করো এগুলার বাইরে কোনো মান তুমি পাবা না, হয় পাবা +i অথবা -i, অথবা -1 বা +1, অর্থাৎ +-i অথবা +-1, এর বাইরে তুমি আই এর কোনো মান পাবা না। মানে পাওয়ার, আই এর মান মানে পাওয়ার, আই এর পাওয়ার যতই নেও, আই এর পাওয়ার যতই নেও মান এই চারটার মধ্যেই হবে। এবং এখানে সুন্দর একটা জিনিস আছে, এখানে সুন্দর একটা বিষয় আছে, কি বিষয়, তুমি এই চারটা পাওয়ার যোগ করো তো, আই এর এই চারটা পাওয়ারের যে মানগুলা পাইছি, আই এর এই চারটা পাওয়ারের মানগুলা যোগ করো তো কি আসে, আই এর মান তো আই স্কয়ারের মান হচ্ছে -1, আই কিউবের মান হচ্ছে -i, আই টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে +1। দেখো তো আই মানে আই স্কয়ার মান -1, আই কিউবের মান -i, আই টু দি পাওয়ার 4 এর মান কত +1। কাটাকাটি গিয়ে কি 0, কাটাকাটি গিয়ে কি হয় 0। খুবই সুন্দর একটা জিনিস, এই আই যে কত মজার মানুষ। কিছু মানুষ থাকে না খুবই হাসি খুশি, কিছু মানুষ কিন্তু থাকে খুবই হাসি খুশি সহজ সরল, এই আই হচ্ছে এমন হাসি খুশি সহজ সরল মানুষ। তুমি আই এর যে কোনো পাশাপাশি চারটা পাওয়ার যদি যোগ করো সব সময় তার অ্যান্সার হবে 0। কারণ কি, কারণ 4 বার ঘুরে আসা মানে তো আবার আসলে কোনো লাভই হয় নাই, এই 4 বার গুণ করে আসা মানে তো কোনো লাভই হয় নাই আসলে, ঘুরে ফিরে কাজ কত 0, স্মরণ শূন্য। দেখো
আই আই স্কোয়ার আই কিউব আই টু দি পাওয়ার 4। চারটার যোগফল কত? 0। চারটার যোগফল 0। তুমি যদি এইরকম নেও আই টু দি পাওয়ার 5 প্লাস আই টু দি পাওয়ার 6 প্লাস আই টু দি পাওয়ার 7 প্লাস আই টু দি পাওয়ার 8, এই চারটার যোগফল 0ই হবে। অর্থাৎ পাশাপাশি পাওয়ার সম্বলিত চারটা পাওয়ার ক্রমিক সংখ্যা, পাশাপাশি পাশাপাশি মানে ক্রমিক সংখ্যা, চারটা ক্রমিক পাওয়ার বিশিষ্ট আই এর যোগফল সব সময় 0। চারটা ক্রমিক পাওয়ার বিশিষ্ট আই এর যোগফল সব সময় 0। দেখো আই টু দি পাওয়ার 1 2 3 4 চারটা যোগ করলে 0, চারটা যোগ করলে কত? 0। একইভাবে 5 6 7 8 যোগ করলে 0। কেউ যদি এভাবে যোগ করে যে না ভাই আমি যোগ শুরুই করব 3 থেকে, কোনো সমস্যা নাই। আই কিউব আই টু দি পাওয়ার 4 প্লাস আই টু দি পাওয়ার 5 প্লাস আই টু দি পাওয়ার 6 পাশাপাশি বা ক্রমিক পাওয়ার বিশিষ্ট হয়েছে। ক্রমিক মানে পাশাপাশি পাওয়ার, সিরিয়াল ওয়াইজ 3 4 5 6 যে কোনো চারটা পাওয়ার যোগ করলে অ্যান্সার হবে 0। কারণ আমরা বুঝে গেছি, কাহিনী বুঝে গেছি। বলো বুঝছো কিনা? বলো বুঝতে পেরেছো কিনা? পাশাপাশি বা ক্রমিক পাওয়ার বিশিষ্ট চারটা পাওয়ার 3 4 5 6 বা হইতে পারে আই টু দি পাওয়ার 22 23 24 25 কি হবে? 0। পাশাপাশি আই এর চারটা পাওয়ার তুমি যদি যোগ করে দাও, পাশাপাশি আই এর চারটা পাওয়ার তুমি যদি যোগ করে দাও, মান হয়ে যাবে 0। দেখো কত সুন্দর জিনিস। এখন আরো একটা মজার জিনিস আছে, আরো একটা মজার জিনিস, সব মজার জিনিস। হ্যাঁ সর্বনাশ, দেখো কি মজার জিনিস যে পড়াইতেছি। দেখো এখান থেকে ঘুরে এখানে আসলে আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 4 এর মান কত আসছিল? 1। মনে আছে? আই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1। একবার ঘুরে আসে, আই টু দি পাওয়ার 4 মানে 360 ডিগ্রি ঘোরা, মনে আছে তো? আই টু দি পাওয়ার 4 মানে 360 ডিগ্রি ঘোরা। তো 360 ডিগ্রি ঘোরা মানে তো আসলে ঘুরে আবার এখানেই ফেরত আসা। আগে ছিল 5 পরেও 5, তো আগেও 5 পরেও 5। এই যে দেখো, এই যে আগেও ছিল 5, মনে করো আগেও 5 ঘুরে আবার 5, তো 5 5ই আছে মানে কি 1 দিয়ে গুণ করা হয়েছে। 5 কখন 5 থাকে? 5 কখন 5ই থাকে? যখন তাকে 1 দিয়ে গুণ করা হয়, 1 দিয়ে গুণ করা হয়। এই যে একবার ঘুরে আসা মানে 360 ডিগ্রি ঘোরা, মানে আই টু দি পাওয়ার 4 এর মান 1। তো কেউ যদি 360 দুইবার ঘুরে আসে মানে 720, ধরো দুইবার ঘুরলো আই টু দি পাওয়ার 8, আই টু দি পাওয়ার 8 এটার মান কত হবে? আই টু দি পাওয়ার 8 এইটার মান হবে 1। আই টু দি পাওয়ার 12 এটার মান হবে 1। 12 মানে কি? সে 3 বার ঘুরলো। এই যে একবার ঘুরলো মানে আই টু দি পাওয়ার 4 মান 1, দুইবার ঘুরলো মানে আই টু দি পাওয়ার 8 এটার মান 1, 3 বার ঘুরলো আই টু দি পাওয়ার 12, 4 বার ঘুরলো 16 20 16 আই টু দি পাওয়ার 16 এটার মান 1, আই টু দি পাওয়ার 20 এটার মান 1। এখন কথা হচ্ছে ভাই বলতে কি চান? এত বলে না লেখা কেহনা কেয়া চাতে হো না কি জানি একটা আছে না, যে 3 ইডিয়টস মুভিতে সহজ ভাষায় বললে স্যার বুঝে না, তখন কঠিন করে বলে আমির খান, তখন বলে যে কেহনা কেয়া চাতে হো, যে কি কইতে চাও? সোজা সুজি বইলা ফেলেন, এত কেন লিখতেছেন? কথা হচ্ছে আই এর পাওয়ার যদি 4 দিয়ে ভাগ যায়, আই এর পাওয়ার যদি 4 দিয়ে বিভাজ্য হয়, 4 8 12 16 20, 4 8 12 16 20 সবগুলার মান হয়ে যাবে 1। জিনিসটাকে এইভাবে লেখা যায়, আই টু দি পাওয়ার 4n ইকুয়ালস টু 1, আই টু দি পাওয়ার 4n ইকুয়ালস টু 1। আই এর পাওয়ার যদি 4 দ্বারা বিভাজ্য হয়, 4 8 12 16 20 সবগুলার মান হয়ে যাবে 1, সবগুলার মান 1। তাহলে আই টু দি পাওয়ার 4n, n মানে যে কোনো বাস্তব সংখ্যা, n এর মান যদি 1 হয় তাহলে 4, আই টু দি পাওয়ার 4 মান হচ্ছে 1। n এর মান যদি 2 হয়, n মানে যে কোনো স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 5 6 যে কোনো কিছু হতে পারে, যে কোনো স্বাভাবিক সংখ্যা, n এর মান 1 হইলে এটা হবে 4, আই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1। n এর মান যদি 2 হয়, 4 দুগুণে 8 এটার মান 1। n এর মান যদি 3 হয়, 3 4 12 এটার মান 1। বুঝতেছো? এখানে n মানে যে কোনো স্বাভাবিক সংখ্যা হইতে পারে, যে কোনো স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 যেটাই হোক না কেন, আই টু দি পাওয়ার 4 8 12 16 20 24 28 32 36 40 পাওয়ার 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হইলেই তার মান কত? তার মান হবে 1, তার মান হবে
1। এখান থেকে আরো একটা সূত্র আমরা লিখতে পারি, কি সূত্র? পাশাপাশি চারটা ক্রমিক পাওয়ারের যোগফল কত? 0। আই এর পাওয়ার পাশাপাশি চারটা ক্রমিক সংখ্যার যোগফল কত? 0। তো এই সংখ্যাটাকে বা এই সূত্রটাকে এভাবে লেখা যায়, কিভাবে? i টু দি পাওয়ার 4n প্লাস i টু দি পাওয়ার 4n প্লাস 1, মানে আগেরটা চেয়ে এক বড়, তারপর i টু দি পাওয়ার 4n প্লাস 2, মানে i এর পাওয়ার আগেরটা চেয়ে আরো এক বড়, দুই বড়, i টু দি পাওয়ার 4n প্লাস 3 সমান কি হবে? 0 হবে। i এর পাশাপাশি চারটা ক্রমিক পাওয়ারের যোগফল কি? 0। এই যে একটা পাওয়ার যদি 4n হয়, আরেকটা হবে এটার সাথে এক বড়, দুই বড়, তিন বড়। যেমন উদাহরণ দেই, ধরো i টু দি পাওয়ার 4n, ধরো i টু দি পাওয়ার 4, n এর মান 1, ধরো 4, তাহলে 4n প্লাস 1 মানে 4 প্লাস 1 5, i টু দি পাওয়ার 5, i টু দি পাওয়ার 6 প্লাস i টু দি পাওয়ার 7, যোগ করলে কি হবে? 0 হবে। এখানে আমি n এর মান 1 ধরছি, n এর মান 1 ধরছি। কেউ যদি n এর মান 2 ধরে, এটা হবে 8, এটা 9, 10, 11, মানে আগে যে জিনিসটা আমরা সুন্দর করে এইভাবে লিখছিলাম, সেটাকে গাণিতিকভাবে এইভাবে প্রকাশ করা যায়। সেটাকে গাণিতিকভাবে যে এইভাবে লেখা যায়, i টু দি পাওয়ার 4n, তার সাথে এক পাওয়ার বেশি, তারপরে আরো এক বেশি, তারপরে আরো এক বেশি, মানে চারটা ক্রমিক পাওয়ার যোগ করলেই মান হচ্ছে 1। বলো বোঝা গেছে কিনা? বলো বোঝা গেছে কিনা? খুব সহজ, খুব সুন্দর জিনিস, খুব সুন্দর জিনিস। ফিল করতে পারতেছো কারা কারা? ফিল করতে পারতেছো কারা কারা? ওকে, কমেন্ট টমেন্ট দেখি মাঝে মধ্যে, একটু বইলো, কমেন্ট করো। এখন আমি যদি তোমাকে বলি ভাই i টু দি পাওয়ার 101, এটার মান কত? দেখি তো কে পারে? i টু দি পাওয়ার 101 এটার মান কে পারে দেখি তো? এই তোমরা কি কমেন্ট করতেছো? দাদা ক্লাসগুলো ইউটিউবে দিবেন না? ক্লাসগুলো ইউটিউবে দিব না, ফেসবুক গ্রুপেই থাকবে। আচ্ছা ফ্রি ক্লাস, তো ফ্রি ক্লাসগুলো দিয়ে দিব না। শোনো, এই ক্লাসগুলো তো জটিল সংখ্যা এবং না না জটিল সংখ্যা ইউটিউবে দেওয়া যাবে না, ইউটিউবে দিলে পাইরেসি হয়ে যাবে। ফ্রি ক্লাস হোক আর যাই হোক, পাইরেসি হয়ে যায়। আমরা এটা প্রাইভেট ব্যাচে ক্লাস, যদিও এটা ফ্রি ব্যাচ, যদিও ফ্রি ব্যাচ, ইউটিউবে কি এটা দিব? ইউটিউবে দিলেই পাইরেসি হয়ে যায়, কি করবো বলো দেখি। আচ্ছা ইউটিউবে দেখি কয়েকটা ভিডিও দিব, জটিল সংখ্যার গুলো দিব না, দেখি দাঁড়াও। আচ্ছা আমি ডিসিশন নিই কি করা যায়। বলে এটার মান কি হবে? এটার মান কি হবে? এটার মান কি হবে? কেউ কেউ বলতেছো i, কেউ বলতেছো -1। দেখো এটার মান বের করার সবচেয়ে সহজ বুদ্ধি কি? i টু দি পাওয়ার 101, এটাকে কিভাবে লেখা যায়? i টু দি পাওয়ার 100 ইন্টু i টু দি পাওয়ার 1, মানে শুধু i, 1 তো লেখা লাগে না। দেখো i টু দি পাওয়ার 101 মানে কি? i টু দি পাওয়ার 100 প্লাস 1, এটাকে এইভাবে লেখা যায় i টু দি পাওয়ার 100 ইন্টু i টু দি পাওয়ার 1, মানে শুধু i। কথা হচ্ছে ভাই আপনি এইভাবে কেন লিখতেছেন? কারণ এই যে i টু দি পাওয়ার 101 এর কাছাকাছি কোন সংখ্যাটা 4 দিয়ে ভাগ যায়? 100। এইটা 4 দিয়ে ভাগ যায়, মানে 100, i টু দি পাওয়ার 100 4 দিয়ে বিভাজ্য, 4 দিয়ে বিভাজ্য হলে তো এটার মান 1, তাহলে উত্তর হবে 1 ইন্টু i, মানে শুধু i। দেখো i টু দি পাওয়ার 101, এটাকে এইভাবে লেখা যায় i টু দি পাওয়ার 100 প্লাস 1, মানে i টু দি পাওয়ার 100 ইন্টু শুধু i, মানে i এর উপরে পাওয়ার 1। আর i এর পাওয়ার যদি 4 দিয়ে ভাগ যায়, মানে নিঃশেষে বিভাজ্য হয়, 100 তো নিঃশেষে বিভাজ্য 4 দিয়ে, সেটার মান 1। আমি যদি তোমাকে বলি i টু দি পাওয়ার 103, তুমি কি লিখবা? i টু দি পাওয়ার 100 ইন্টু i টু দি পাওয়ার 3। 100 কে লেখা যায় 100 প্লাস 3, আর পাওয়ার যখন যোগ আকারে থাকে আলাদা করে গুণ আকারে নেওয়া যায়। তো i টু দি পাওয়ার 100 এর মান হচ্ছে 1। i টু দি পাওয়ার 100 এর মান কত? i টু দি পাওয়ার 100 এর মান হচ্ছে 1, থাকবে শুধু i কিউব। আর আমরা জানি i কিউবের মান হচ্ছে মাইনাস i, i কিউবের মান মাইনাস i, কেন? কারণ i স্কয়ারের মান হচ্ছে -1। i কিউবকে এভাবে লেখা যায়, i কিউবকে এভাবে লেখা যায় i স্কয়ার ইন্টু i, i কিউবকে এভাবে লেখা যায় i স্কয়ারের মান হচ্ছে -1, হয়ে যাবে -i। এখন এমসিকিউতে যখন এই টাইপটা আসবে, এইভাবে বের করার দরকার নাই, তুমি ডাইরেক্ট চিন্তা করবে, মনে করো এইভাবে, তুমি এইভাবে ডাইরেক্ট চিন্তা করবে i টু দি পাওয়ার 101, তুমি ডাইরেক্ট পাওয়ারটাকে মনে মনে 4 দিয়ে ভাগ করে দিবা, বা ক্যালকুলেটর দিয়ে 4 দিয়ে ভাগ করে দিবা। 101 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? 1। ভাগশেষ যেটা থাকে
সেটাই অ্যান্সার, শেষ। আই এর পাওয়ার সেটাই অ্যান্সার। আই এর পাওয়ারটাকে তুমি 4 দিয়ে ভাগ করে দিবা। 101 কে 4 দিয়ে ভাগ করে দিলে ভাগশেষ কত? ভাগশেষ 1। ভাগশেষ যেটা থাকবে সেটাই আই এর অ্যান্সার হবে, আই এর পাওয়ার হবে। যদি 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ না থাকে, মানে নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে তো 1। আই এর পাওয়ার 4 দিয়ে ভাগ গেলে নিঃশেষে বিভাজ্য হলে সেটার মান 1। আর যদি নিঃশেষে বিভাজ্য না হয়, ধরো 101 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1, সেটাই হবে আই এর পাওয়ার। যেমন দেখো আই টু দি পাওয়ার 103, আই টু দি পাওয়ার 103, এটাকে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, 103 কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ থাকবে 3, 100 ভাগ যাবে 3 থাকবে, অ্যান্সার হবে আই টু দি পাওয়ার 3। আর আই টু দি পাওয়ার 3 মানে মাইনাস আই, শেষ। দেখছো কত সুন্দর জিনিস, কত সুন্দর জিনিস। আচ্ছা, এখানে অনেকেই ফালতু কমেন্ট করতেছো কোনো প্রয়োজনীয় ছাড়া। আচ্ছা, আমার এখানে এই গ্রুপে কিন্তু 22 ব্যাচের 7-8 জন মডারেটর আছে। হ্যাঁ, 7-8 জন মডারেটর কিন্তু এই গ্রুপে আছে যারা 22 ব্যাচের। তো আমি আজকে ক্লাসের আগে ওদেরকে কিছু বলে আসি নাই, বাট নেক্সট ক্লাস থেকে ক্লাসে যদি অপ্রয়োজনীয় কমেন্ট থাকে তাহলে কিন্তু তোমাদেরকে গ্রুপ থেকে বের করে দিবে ওরা, ওদেরকে আমি বলে দিব। এই যে এখানে অনেকে অপ্রয়োজনীয় কমেন্ট করতেছো, মানে নিজেরা আড্ডা দিচ্ছ। তো লাইভ ক্লাসে যারা ক্লাসে এসে আড্ডা দিবা, অপ্রয়োজনীয় কমেন্ট করবা, তোমাদেরকে আগামী ক্লাস থেকে কিন্তু মিউট করে দেওয়া হবে বা ব্যান করে দেওয়া হবে। মানে নর্মাল রেগুলার যদি দোষটা যদি অল্প হয় তাহলে মিউট খাবা, আর যদি বেশি ইরেগুলার মানে ইরিলেভেন্ট, ক্লাসের সাথে সঙ্গতিপূর্ণ না এরকম কমেন্ট যারা করবা, তোমাদেরকে কিন্তু গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। ভাইয়া পরবর্তী ক্লাস কবে? ক্লাস শিডিউল তো শনি সোম বুধ সন্ধ্যা 7টা। এই গ্রুপের কভার ফটোটাতে রুটিন দেয়া আছে, গ্রুপের কভার ফটোতে রুটিন দেয়া আছে। ক্লাস শিডিউল হচ্ছে আমাদের শনি সোম বুধ। সেকেন্ড পেপার রোলস রয়েস ব্যাচ, যেখানে শর্ট সিলেবাসে ক্লাস আজকে থেকে শুরু হচ্ছে। শনি সোম বুধ সন্ধ্যা 7টায় ক্লাস। শর্ট সিলেবাসের 6টা অধ্যায়ের মধ্যে 2টা অধ্যায় ফ্রিতে কভার করে দিব, জটিল সংখ্যা এবং বহুপদী। বাকি 4টা অধ্যায়ের উপর পেইড ব্যাচ আসবে। আর হায়ার ম্যাথ ফার্স্ট পেপার টাইটানিয়াম ব্যাচ যেটা, সেটা ক্লাস শিডিউল হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 7টা। সেকেন্ড পেপার ব্যাচ শনি সোম বুধ সন্ধ্যা 7টা, আর ফার্স্ট পেপার ব্যাচ রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 7টা। আচ্ছা, এখন বলো এটার অ্যান্সার কি হবে? এইটার অ্যান্সার কি হবে বলো? আমাদের ক্লাস আর 5 মিনিট, এটা দিয়ে শেষ করে দিব। এইটা দিয়েই আজকে ক্লাস শেষ করে দিব। বলো, এইটা দিয়েই আজকে ক্লাস শেষ করে দিব। আগামী ক্লাসে পরেরটা থেকে শুরু করব। আজকে ক্লাস এখানেই শেষ। বলো এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার বলতে পারলেই কাজ শেষ। আই এর পাওয়ার মাইনাস হলে, আই এর পাওয়ার মাইনাস হলে এইভাবে মনে করো আই এর পাওয়ার -25, তুমি এটাকে এইভাবে লিখবা 1/i টু দি পাওয়ার 25। এইগুলা কি বলা লাগে? সূচক লগারিদম 9-10 কিছুই পড়ো নাই? আচ্ছা, তোমাদেরকে তো আবার দোষ দেওয়াও যায় না, এই তোমাদেরকেও তো বকাবাধ্য করা যাবে না, কারণ তোমরা যে 9-10 কোন অধ্যায় পড়ছো কোন অধ্যায় পড়ো না এটাই আমি জানি না। 9-10 তো আমি টিউশন করাই না, বা আমি কিন্তু 10 মিনিট স্কুলের 9-10 কোনো কোর্সে ক্লাস নিই না। আমি শুধু ক্র্যাশ কোর্স 21 বা 22 ব্যাচ এবং 23 ব্যাচেরও নিব, ক্র্যাশ কোর্সে ক্লাস নেই। আর হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 10 মিনিট স্কুলের সবচেয়ে জমজমাট 2টা কোর্স হচ্ছে, একটা হচ্ছে ক্র্যাশ কোর্স আর একটা হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স। এই 2টাতে ক্লাস নেই। ইন্টারমিডিয়েটের 9-10 কোনো ব্যাচে বা 10 মিনিট স্কুলের কোথাও কোনো 9-10 এতে আমি ক্লাস নিই না। তো 9-10 কোন অধ্যায়ে তোমরা পড়ছো কোন অধ্যায়ে পড়ো না আমি জানি না। মানে যদি পাওয়ার মাইনাস থাকে, আই টু দি পাওয়ার -25 মানে কি 1/i টু দি পাওয়ার 25 নিচে নেমে যাবে। এখন একইভাবে তুমি বের করো, উপরে 1 থাকলো, আই টু দি পাওয়ার 25 মানে কি 25 কে 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত থাকে 1, 24 ভাগ যায়। আই টু দি পাওয়ার 25 মানে এটাকে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ থাকবে 1, মানে শুধু i 1/i বা i ইনভার্স। এটাকে আবার এইভাবে লেখা যায় i ইনভার্স। এমসিকিউতে আসলে যেইভাবে অপশন থাকবে সেইভাবে অ্যান্সার দেখাবা, যেইভাবে থাকবে সেইভাবে দেখাবা। আই টু দি পাওয়ার 25 কে 4 দিয়ে ভাগ করলে থাকে শুধু 1, উত্তর হবে আই টু দি পাওয়ার 1 তো লেখা লাগে না। তোমরা কি সূচক লগারিদম 9-10 পড়োনি? ভাইয়া ফার্স্ট পেপারের কি ফ্রি ক্লাস হইতেছে? না, ফার্স্ট পেপারের ফ্রি ক্লাস শেষ। ফার্স্ট পেপারে ফ্রি ক্লাস ছিল ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়টা, প্রথম অধ্যায়টা শুধু, ওইটা ইউটিউবে পাবলিক করা আছে। ফার্স্ট পেপারে ফ্রি ক্লাস ছিল শুধু ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়, ওটা ইউটিউবে পাবলিক করা আছে, ইউটিউবে চেক করবা। জটিল সংখ্যা অধ্যায়ের ক্লাসগুলোও ইউটিউবে হয়তো পরে আপলোড দিব, বাট এখনই না। আগে অধ্যায়টা এই ব্যাচে শেষ হবে, পরীক্ষা নিব,
তারপরে যেহেতু ফ্রি ক্লাস, একটা অধ্যায় ফ্রি করা যায়, ফার্স্ট পেপার ব্যাচের ম্যাট্রিক্স নির্ণয় অধ্যায়টা ফ্রি করে দিছি, সেকেন্ড পেপার ব্যাচেও ধরো জটিল সংখ্যা ফ্রি করে দিব, বাট আগে এই অধ্যায়টা শেষ হবে পড়ানো, পরীক্ষা নিব, রেজাল্ট দিব, তারপরে ইউটিউবে পাবলিক করব। আচ্ছা, এখন এইটা বলো তো, এটার অ্যান্সার কি হবে? i টু দি পাওয়ার 5 7 2 5 6 3 4 3 2 5। দেখো তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে i এর পাওয়ারকে 4 দিয়ে ভাগ করা। i এর পাওয়ারকে 4 দিয়ে ভাগ করবা, যেটা ভাগশেষ থাকবে সেটাই হবে উত্তরে i এর পাওয়ার। এখন এই যে এখানে সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে i টু দি পাওয়ার 5 7 2 5 6 3 4 3 2 5। এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? তুমি মনে করো তোমার কাছে ক্যালকুলেটর নাই, তো এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? দেখো একটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত সেটা জানার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে একদম লাস্টের দুইটা অঙ্ককে 4 দিয়ে ভাগ করা। একদম লাস্টের দুইটা অঙ্ককে 4 দিয়ে ভাগ করা, বাকিগুলো বাদ দিয়ে দেও। খেয়াল করে দেখো, একটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে সেটা বোঝার বুদ্ধি হচ্ছে একদম শেষের দুইটা অঙ্ককে 4 দিয়ে ভাগ করা। তো 25কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? শুধু আই। এই দেখো 25কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 24। মানে 24 ভাগ যায়, থাকে শুধু 1। 25কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 1। তাহলে উত্তর হবে শুধু i টু দি পাওয়ার 1, শুধু i টু দি পাওয়ার 1 বা শুধু i, শুধু i টু দি পাওয়ার 1 বা শুধু i। একদম লাস্টের দুইটা ডিজিটকে 4 দিয়ে ভাগ করবা। আমি যদি তোমাকে বলি i টু দি পাওয়ার, আমার ফোন নাম্বারটাই দিলাম 01612 210 470, এই সংখ্যাটার মান কত হবে বলো তো দেখি? i টু দি পাওয়ার 01612 শেষ আমাদের ক্লাস, আজকে এটা দিয়ে শেষ হবে। যাওয়ার আগে বলে যাও এটা অ্যান্সার কত? 01612 210 470। এটার মান কত হবে? তুমি লাস্টের দুইটা অঙ্ককে 4 দিয়ে ভাগ করবা। দেখো 70কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 68। 68 4 দিয়ে ভাগ যায়, তাই না? 40 4 সাথে 28, 68 4 দিয়ে ভাগ যায়। তাহলে ভাগশেষ থাকবে কত? 2। ভাগশেষ থাকবে 2। i স্কয়ারের মান হচ্ছে -1। i স্কয়ারের মান কত? i স্কয়ারের মান হচ্ছে -1। i স্কয়ারের মান হচ্ছে -1। বুঝতেছো? বুঝতেছো? খেয়াল করে দেখো, ভর্তি পরীক্ষায়, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা ছাড়া অন্য কোনো পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যায় না। কাজে ক্যালকুলেটর ছাড়া কিভাবে এই হিসাবগুলো করতে হয় ভালো মতো শিখতে হবে। এখন লাস্টের দুইটাকে কেন ভাগ করতেছি? কারো মনে তো এটাও প্রশ্ন আসতে পারে যে ভাইয়া লাস্টের দুইটাকে কেন ভাগ করতেছি? লজিকটা খুবই সিম্পল। ধরো আমি সহজ একটা উদাহরণ দিই। ধরো i টু দি পাওয়ার 125, এটাকে কিভাবে লেখা যায়? i টু দি পাওয়ার 100 প্লাস 25, এটাকে এইভাবে লেখা যায় i টু দি পাওয়ার 100 ইন্টু i টু দি পাওয়ার 25। তো তুমি যদি লাস্টের দুইটা অঙ্ককে আলাদা করে ফেলো, বাকি যেটা থাকবে সেটা লাস্টে দুইটা জিরো থাকবে। এই দেখো লাস্টে দুইটা জিরো থাকবে। এখান থেকেও তুমি যদি 70কে আলাদা করে ফেলো, এভাবে লেখা যায় লাস্টে 400 প্লাস 70, একদম পুরাটা 470 মানে 400 প্লাস 70। তো লাস্টের দুইটা ডিজিটকে আলাদা করে ফেললে লাস্টে দুইটা জিরো থাকবে এখানে, আর লাস্টে দুইটা জিরো মানে এটা অবশ্যই 4 দিয়ে ভাগ যাবে। কোন সংখ্যার শেষে যদি দুইটা শূন্য থাকে সেটা অবশ্যই 4 দিয়ে ভাগ যাবে, মানে এটার অ্যান্সার হবে 1। এটার অ্যান্সার হবে 1, মানে এখানে থাকবে শুধু i টু দি পাওয়ার 25। এই যে শুধু i টু দি পাওয়ার 25, যেটার মান হচ্ছে ভাগ করলে ভাগশেষ থাকে 1, মানে শুধু i। একইভাবে এখানেও তুমি যদি এটাকে আলাদা করো, এটাকে এভাবে লেখা যাবে পুরাটা 400 প্লাস 70, লাস্টে ডাবল জিরো হইলেই সেটা 4 দিয়ে ভাগ যায়। তো ওইটা হিসাব করাই লাগে না, মানে ওটার মান হয়ে যাবে 1। 1 দিয়ে গুণ করা যে কথা, না করা একই কথা। এই ছিল আমাদের আজকে ক্লাস। জটিল সংখ্যা অধ্যায়টা পড়াইতে আনুমানিক 8টা ক্লাস লাগবে। জটিল সংখ্যা অধ্যায়টা পড়াইতে আনুমানিক 8টা ক্লাস লাগবে। 22 ব্যাচে পড়াইছিলাম 7 ক্লাসে হোয়াইট বোর্ডে। 22 ব্যাচে জটিল সংখ্যা অধ্যায় পড়াইছিলাম 7 ক্লাসে, তখন আমার হোয়াইট বোর্ড ছিল, বাট এখন আমার কন্টেন্ট আরো আপগ্রেড হয়েছে, মানে এখন আরো বেশি পড়াবো। 22 ব্যাচে যা যা পড়াইছিলাম তার চেয়ে অনেক বেশি কন্টেন্ট আপগ্রেড হয়েছে। 22 ব্যাচে পড়াইছিলাম যখন আমি আরো নতুন ছিলাম, এখন তো প্রতিনিয়ত কন্টেন্ট আপগ্রেড হচ্ছে। তো 22 ব্যাচে 7 ক্লাসে পড়াইছিলাম, তোমাদের মিনিমাম মানে আরো অনেক বেশি অ্যাড করছি, তো তোমাদের মিনিমাম 8 ক্লাস লাগবে, বেশিও লাগতে পারে। যেমন 22 ব্যাচে ম্যাট্রিক্স নির্ণায়ক পড়াইছিলাম 6 ক্লাসে, আর 23 ব্যাচে পড়াইছি 10 ক্লাসে।
9টা ক্লাস হয়েছে রেগুলার, একটা প্রবলেম সলভিং। তো সেই হিসাবে 22 ব্যাচে জটিল সংখ্যা পড়াইছি 7 ক্লাসে, তোমাদের 9 ক্লাসও লাগতে পারে বা 10 ক্লাসও লাগতে পারে, শিওর না? তোমরা ধরে রাখো 8 থেকে 10 ক্লাস জটিল সংখ্যা পড়াইতে লাগবে, 8 থেকে 10 ক্লাস, বহুপদীও সেম 8 থেকে 10 ক্লাস। মানে শর্ট সিলেবাসের 2টা অধ্যায় কমপ্লিট করতে আমাদের আনুমানিক 20 ক্লাসের মতো লাগবে। প্রথম 20 ক্লাসে তোমাদের শর্ট সিলেবাসের প্রথম 2টা অধ্যায়, তৃতীয় চ্যাপ্টার এবং চতুর্থ চ্যাপ্টার এমনভাবে কভার করে দিব, অসীম কুমার শাহ স্যারের বইয়ের সকল টাইপ, কাতাব স্যারের বইয়ের সকল টাইপ এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার সকল টাইপ কভার করে দিব, যে এই 2টা অধ্যায় নিয়ে এই জীবনে যেন আর কোনোদিন পস্তাতে না হয়। লাগলে ফ্রি ক্লাস বেশি ভালো করে নিব, পেইড ক্লাসের চাইতেও না, পেইড ক্লাসও ভালো করে নিব, কেউ আবার ভাইব না যে পেইড ক্লাসে খারাপ পড়াই, পেইড ক্লাসেও ভালোই পড়াই। দেখো ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই, আজকে ক্লাসটা এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে। সবাই হ্যান্ড নোট পোস্ট করবা, সবাই এই রোলস রয়েস ব্যাচে হ্যান্ড নোট পোস্ট করবা, এবং আমার যে মেইন গ্রুপ আছে রম্বাস প্যারালাল সায়েন্স হাব বা রম্বস প্যারালাল সায়েন্স হাব, একই কথা, এই গ্রুপেও হ্যান্ড নোট পোস্ট করবা, রম্বস প্যারালাল সায়েন্স হাবেও হ্যান্ড নোট পোস্ট করবা। কারণ যেহেতু এটা ফ্রি কোর্স, এটা তো ফ্রি কোর্স, তো 23 ব্যাচের তোমার পরিচিত বন্ধু বান্ধব যারা আছে সবাইকে বলবা যে এই কোর্সে যেন এনরোল করে, মানে ফ্রি অফ কস্ট। তোমরা মানে হ্যান্ড নোটগুলা পাবলিক গ্রুপে দেওয়ার একটাই কারণ, তোমরা পাবলিক গ্রুপে পোস্ট করো যেন তোমাদের পোস্টগুলো দেখে অন্যরা জানতে পারে যে এখানে 23 ব্যাচের শর্ট সিলেবাসের 6টা অধ্যায়ের মধ্যে 2টা অধ্যায় কমপ্লিট করে দেওয়া হবে। পরে তোমরা বা বাকিরা আমার বাকি পেইড সাইকেলে এনরোল করো না করো, কোনো আপত্তি নাই। তুমি এই 2টা অধ্যায় আমার কাছ থেকে ফুল কমপ্লিট করে ফেলো, বাকি 4টা প্রয়োজন হলে তুমি ইউটিউব থেকে বা ফ্রি কোর্স, অনেকের তো আরো ফ্রি সাইকেল থাকে, অনেকের ফ্রি কোর্স থাকে। আমার এখানে 2টা অধ্যায় পড়ে যে আমার পরে 4টা অধ্যায় আমার কাছে পেইড সাইকেলে পড়তে হবে এরকম ভাবার কোনো কারণ নাই। তুমি এখান থেকে খুব ভালো মতো 2টা অধ্যায় পড়ে যাও, তারপরে বাকি 4টা অধ্যায় আমার কাছে পেইড কোর্সে পড়লে পড়ো, না পড়লে অন্য জায়গা থেকে ভালো মতো কমপ্লিট করো, কোনো সমস্যা নাই তো তাতে। ইউটিউবে অনেক ভালো ভালো ফ্রি কন্টেন্টও আছে, আমার কাছেই যে টাকা দিয়ে পড়তে হবে তা তো না, তাই না? ঠিক আছে, তো বাকি যারা আছে ফ্রেন্ড সার্কেল সবাইকে বলবা যে এখানে ভাইয়া 2টা অধ্যায় ভালো মতো কভার করে দিবে, এবং ফ্রি ক্লাস বলে খারাপ পড়াবে তা না, ভালোই পড়াবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা 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 টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আগামী ক্লাসে দেখা হবে।